Assalamu alaikum, everyone. ওয়ালাইকুম আসসালাম। Welcome, everyone, to today's English for Work Level 2 online session. I hope you all are doing well and in good health. Today's class will be conducted by respected teacher Mr. Aminul Islam. We are pleased to have him with us and look forward to benefiting from his knowledge, experience, and guidance. I would also like to extend a warm welcome to all of you, like our student, advisors, teachers, assessors, and professors who have joined this session. Your presence and participation are greatly appreciated. I hope today's session will be informative, engaging, and beneficial for everyone. Please let us participate actively, learn together, and make this session a successful and enjoyable one. Thank you, and once again, welcome to everyone. Um, আসসালামু আলাইকুম ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 এর আজকের অনলাইন সেশনে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি জিনাত রেহানা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসটি যথারীতি পরিচালনা করবেন জনাব আমিনুল ইসলাম, আমাদের আমিনুল ইসলাম, আমাদের রেসপেক্টেড টিচার। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আম, আজকের এই ক্লাসটি পরিচালনা করবেন, আবারও বলছি, আমিনুল ইসলাম স্যার, যিনি গতকালকে ক্লাস নিয়েছেন এবং আপনারা সবাই নিশ্চয়ই তার ক্লাসে খুশি হয়েছেন। আশা করি আজকেও আপনারা তার জ্ঞান, অভিজ্ঞতা, দিক নির্দেশনা থেকে উপকৃত হবেন, আমি এই প্রত্যাশা করছি। এছাড়াও এই সেশনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, আমাদের অ্যাডভাইজার, শিক্ষক, অ্যাসেসর এবং প্রফেসর, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আপনাদের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে, আজকে এই সেশনটাকে আরো মূল্যবান এবং আনন্দিত করবে। আশা করি আজকের এই সেশনে সবার জন্য তথ্যবহুল হবে, প্রাণবন্ত হবে এবং আপনারা প্রত্যেকে এনরিচ হবেন। তাহলে আসুন আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করি, প্রশ্ন উত্তর পর্বে অ্যাটেন্ড করি এবং একসঙ্গে শিখি। একসঙ্গে আমরা নিজেরা যা জানি না তা আপনাদের কাছ থেকে শিখবো এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেটা শেয়ার করব। এখানে আপনারা প্রত্যেকে অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি যোগ্য আমাদেরকে। আমরা কেবলমাত্র এক জায়গায় হয়েছি, আমরা ইংলিশ ফর ওয়ার্ক লেভেল 2 সরকারিভাবে সনদ পূরণের জন্য, এবং আমরা যাতে প্রত্যেকে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি, একে অপরের পাশে প্রয়োজনে দাঁড়াতে পারি, সেটা হলো আমাদের আরেকটা লক্ষ্য। তো চলুন আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। আলামিন স্যার, আপনাকে অনুরোধ করছি ক্লাস শুরু করতে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সেশনে যুক্ত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। শুরুতেই আমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাত প্রেরণ করছি এবং আমি আমার শ্রদ্ধেয় সকল শিক্ষকদেরকে হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং আপনারা যারা আজকে জয়েন করেছেন, আমি খুবই নগণ্য একজন ব্যক্তি। সো আল্লাহ তাআলা হয়তোবা আমার মাধ্যমে আপনাদের কাছে কিছু উপস্থাপন করার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সো আপনাদের মাধ্যমে যেহেতু হয়েছে, আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সো আমি চেষ্টা করব আজকে খুব কম সময়ে আপনাদেরকে আজকের আমাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে আপনাদের সামনে উপস্থাপন করার। সো আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমি আশা করছি যে আমার স্ক্রিনটা আপনাদের সামনে দেখা যাচ্ছে। সো
আপনাদেরকে একটু সহজে বলি, আজকের আমাদের এই যে সম্পূর্ণ সেশনটা, আমাদের আজকের এই সম্পূর্ণ সেশনটা কিন্তু শুধুমাত্র রিটেনের উপর, শুধুমাত্র আমাদের ডেমনস্ট্রেশনের উপর কাউন্ট করা হবে। সো প্রাথমিকভাবে আমি একটু আপনাদেরকে বলি, আমাদের এখানে 1 থেকে 5টা জব আসবে, অর্থাৎ 1 থেকে 5টা জব আসবে। এই 5টা জবের জন্য আপনার কীরকম সময় লাগতে পারে সেটা আমি একটু সহজে বুঝাই দিচ্ছি। দেখেন, এইখানে আপনার 1 নাম্বার জবে আপনাকে চেক করা হবে যে আপনি গ্রেডিংস করতে পারেন কিনা, আপনি নিজের এবং অন্য কারোর ইন্ট্রোডিউস করতে পারেন কিনা, এবং আপনি প্রশ্ন করতে পারেন কিনা, আপনি প্রশ্নের অ্যান্সার দিতে পারেন কিনা, এবং আপনি রিকোয়েস্ট করতে পারেন কিনা এবং রিকোয়েস্টের রেসপন্ড করতে পারেন কিনা, এই বিষয়গুলো আপনার চেক করা হবে। সো এইটা চেক করতে গিয়ে আপনার কাছ থেকে অ্যাসেসর মহোদয় 10 মিনিট সময় নিতে পারে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার জব। সো 2 নাম্বার জবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাসেসর মহোদয়, সম্মানিত মহোদয় অ্যাসেসর স্যার চেষ্টা করবে আমরা নিজেদেরকে ডিসক্রাইব করতে পারি কিনা, নিজের ফ্যামিলিকে, নিজের টাইমকে এবং বিভিন্ন ইভেন্টকে আমরা ন্যারেট করতে পারি কিনা, এই বিষয়টা তারা 2 নাম্বার জবে আমাদের কাছ থেকে চেক করবে। এইটার জন্য সময় লাগবে আমাদের একজনের কাছ থেকে 15 মিনিট। তাহলে প্রথমটাতে চলে গেল 10 মিনিট, পরেরটাতে চলে আসতেছে 15 মিনিট। ওকে, 3 নাম্বার জব, 3 নাম্বার যে জবটা থাকবে, 2 নাম্বারটা তো চলে গেল, এবার 3 নাম্বারটা আমরা একটু দেখি। 3 নাম্বারে আমাদের যে জবটা থাকবে, এখানে আমাদেরকে দেখা হবে যে কমিউনিকেটিং উইথ কলিগস, আমরা কলিগদের সাথে কথা বলতে পারি কিনা, আমরা টেলিফোন কনভারসেশন করতে পারি কিনা, কন্ডাক্টিং কনভারসেশন অন ডিজিটাল প্ল্যাটফর্ম, অর্থাৎ আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে কন্ডাক্ট করতে পারি কিনা সেটা চেক করবে। নেটওয়ার্কিং অ্যান্ড ইন্টারঅ্যাক্টিং ওয়ার্কপ্লেস, অর্থাৎ আমরা নেটওয়ার্ক বিল্ড করতে পারি কিনা, এই বিষয়গুলো চেক করা হবে। 4 নাম্বার জবে যেটা করা হবে সেটা একটু দেখি আমরা। 4 নাম্বার জবে স্যার, আলামিন স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমি জাস্ট 2 মিনিট আমি অফ থাকছি, 2 মিনিট পরে আই উইল জয়েন अगेन, অনলি 2 মিনিটস প্লিজ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। সকলের উদ্দেশ্যে তাহলে বলতে থাকি যে 4 নাম্বার জবে আমরা শিখব যে ডিসক্রাইব ফুড, বিভিন্ন খাবারকে কিভাবে আমরা ডিসক্রাইব করতে পারি, ফেস্টিভ্যালসকে কীভাবে ডিসক্রাইব করতে পারি, আর্ট অ্যান্ড কালচারকে ডিসক্রাইব করতে পারি, হেলথ অ্যান্ড হাইজিনকে আমরা ডিসক্রাইব করতে পারি। এই বিষয়গুলো আমাদের অ্যাসেসর মহোদয় আমাদের কাছ থেকে চেক করবেন। তারপরে আমরা যে জবটা দেখতে পাচ্ছি 5 নম্বরে, ডিসক্রাইবিং প্রবলেম অ্যাট হোম অ্যান্ড ওয়ার্ক, অর্থাৎ কাজের ক্ষেত্রে বা আমাদের বাসায় যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো আমরা ডিসক্রাইব করতে পারি কিনা, এই বিষয়টা এখানে চেক করা হবে। গিভিং প্রেজেন্টেশন কীভাবে দিতে হয় আমরা সেটা পারি কিনা, আমরা প্রশ্ন করতে হয় কীভাবে সেটা পারি কিনা, সাজেশন কীভাবে করতে হয়, এবং প্রিপেয়ারিং ফর জব, অর্থাৎ আমরা জবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি কিনা, এই বিষয়গুলো চেক করা হবে। সো একটু দেখি, আমাদের 5 নম্বর জবের জন্য আমাদের কাছ থেকে 10 মিনিট সময় লাগবে। তারপর আমাদের 4 নম্বর জবের জন্য 15 মিনিট সময় লাগবে, তাহলে 25 মিনিট চলে গেল। এখানে আবার 10 মিনিট, তাহলে 35 মিনিট। এইখানে আবার আমাদের রয়েছে 15 মিনিট, তাহলে 50 মিনিট, এবং এইখানে যে 10 মিনিট রয়েছে, টোটালি 1 ঘন্টা সময় লাগবে আমাদের একজনের পরীক্ষা নিতে, অর্থাৎ আমাদের ডেমনস্ট্রেশন নিতে। তো এইখানে সময়টা একটু কমে যাবে, কারণ 2 নম্বর জবটা একটু চমৎকার জব। এইখানে আপনাদের সবার একটা রিটেন পরীক্ষাই হবে আবার, অর্থাৎ আপনাদের সামনে একটি করে শিট দেওয়া হবে, এবং ওই শিট থেকে আমাদেরকে জাস্ট 5টা এমসিকিউ কোশ্চেন আসবে। এই যে দেখেন, এই যেরকম এমসিকিউ কোশ্চেন আসবে, এই এমসিকিউগুলার উত্তর দিতে হবে। সো এইটা যদি সবার কাছ থেকে 15 মিনিটের এই জবটা যদি নিয়ে ফেলে সবার কাছ থেকে, তাহলে কিন্তু সবার 15 মিনিট বেঁচে যাচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের ওইখান থেকে সবার জন্য 1 ঘন্টা করে লাগার কথা, যে এই সবার 1 ঘন্টা লাগতেছে না, মোটামুটি সবার একজনকে অ্যাসেস করতে হলে ন্যূনতম 45 মিনিট সময় আপনাকে যাচাই করবে। সো এই 45 মিনিট সময় আপনি পুরোপুরি একটা নার্ভাসনেস এনভায়রনমেন্টে থাকবেন, যেখানে আপনার ভয় কাজ করবে, যেখানে আপনি একটু অসুবিধার মধ্যে ফেস করবেন যদি অ্যাসেসর মহোদয় এর মুভমেন্ট বা তার যদি চলাফেরা বা কথাবার্তা আপনাদের মনোমতো না হয়, তাহলে কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন। তো সেক্ষেত্রে শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে ডেমনস্ট্রেশনটা আসলে বাংলাদেশি প্রেক্ষাপট থেকে একটু কঠিন, যেহেতু আপনারা অনেকেই ইংরেজি নিয়ে পড়ালেখা করছেন, ভার্সিটিতে পড়ালেখা করেছেন, বা ইংলিশ নিয়ে টিচার হিসাবে কাজ করছেন, মেন্টর হিসাবে কাজ করছেন। আপনাদের জন্য আমি আশা করি এই বিষয়টি খুবই সহজ এবং চমৎকার হবে। সো এক্ষেত্রে ম্যাম কি আসছেন? ম্যাম
আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে 5টা জবে সাধারণত কি, কি আসে? আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ? দেখেন, এই ১ নাম্বার জবটা নিয়ে একটু কথা বলবো। আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা সেটা আমাকে আপনারা শেয়ার করবেন। ১ নাম্বার জবে আপনাদের ১০ মিনিট সময় লাগবে সেটা তো বললাম। এই ১ নাম্বার জবটা আমাদের আসতেছে ৪ নাম্বার ইউনিট থেকে। আমরা গতকালকে এই ইউনিটগুলো নিয়ে খুব ডিপলি কথা বলেছিলাম। তো প্রথমেই আপনাকে বলা হয়েছে যে রিড দ্য প্রোভাইডেড জব শিট অ্যান্ড স্পেসিফিকেশন শিট, অর্থাৎ আপনাকে এই যে আমি যে কাগজটা, আমি যে শিটটা আপনাদের সামনে উপস্থাপন করছি, হুবহু এরকম একটা শিট আপনার সামনে উপস্থাপন করে দিবে। সো আপনার প্রথম কাজ হবে এই শিটটা পড়বেন আপনি। দেন ২ নম্বরে টক অ্যাবাউট দ্য 4 বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড হাউ ইউ সি দ্যাম ইন ডেইলি লাইফ, অর্থাৎ এই যে ল্যাঙ্গুয়েজের যে 4টা স্কিল রয়েছে, এই 4টা স্কিল নিয়ে আপনাকে কথা বলতে বলবে এবং এইটা আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করতে পারি এই সম্পর্কে আপনার কথা বলতে হবে। ৩ নম্বরে আমাদেরকে বলেছে গিভ এক্সাম্পল অফ অ্যাক্টিভিটিস দ্যাট হেল্প ইউ ইমপ্রুভ দ্য 4 ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ এই যে 4টা ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে, এই 4টা ল্যাঙ্গুয়েজ স্কিল যে আমাদের লাইফে আমাদেরকে হেল্প করে, আমাদের জীবনযাত্রাকে উন্নত করতে হেল্প করে, এটার 4টা বা 2-একটা এক্সাম্পল আপনাকে দিতে বলবে। সো এইটাও খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদেরকে এখানে রোল প্লে করতে দিবে। রোল প্লে বলতে আমরা কি বুঝি? হয়তোবা আপনাকে বলবে যে আপনি করেন, আপনি বলেন এই সম্পর্কে, আপনাকে প্রশ্ন করবে, আপনি অ্যান্সার করবেন এটা। আবার এমনও হতে পারে আপনাদের ভিতর থেকে দুজনকে একসাথে নিয়ে আসবে। দেখেন, একজনের যদি ন্যূনতম পক্ষে ৪৫ মিনিট সময় লাগে, তো দুজনকে যদি একসাথে করা যায়, মেনে নিলাম দুজনের ১ ঘন্টা লাগবে। এতে করে কিন্তু ১০ জনের অ্যাসেসমেন্ট বা ১২ জনের অ্যাসেসমেন্ট মাত্র ৬ ঘন্টার মধ্যে নিয়ে ফেলা সম্ভব। সো এতে করে আপনারা খুব দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন এবং দ্রুত আপনাদের গন্তব্যে ফিরে আসতে পারবেন। সো রোল প্লে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এখানে আমাদেরকে প্রশ্ন করতে পারে, আমরা সিঙ্গেলি অ্যান্সার করতে পারি। আবার দ্বিতীয়ত আমাদের দুজনকে ডেকে আনবে, দুজনকে ডেকে এনে আমাদেরকে বলবে যে এই যে এখানে দেখেন ৪, ৫, ৬, ৭, ৮, ৯, এই ৯টা পয়েন্ট একটু ভালো করে মাথায় রাখবেন। প্রথমত আপনাকে বলবে যে টক অ্যাবাউট ডিফারেন্ট ওয়ে অফ গ্রিটিংস পিপল ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সিচুয়েশন বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ অ্যাজ পার সিএস, অর্থাৎ আমরা গতকালকে সিএস পড়েছিলাম। সিএসটা হচ্ছে রিটেন ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড রিটেন স্পেসিফিকেশন অফ কম্পিটেন্সিস, অর্থাৎ একটা শিক্ষার্থীর ভিতরে কতটুকু নলেজ, কতটুকু স্কিল, কতটুকু অ্যাটিটিউড থাকবে এই বিষয়গুলো সিএস এর মধ্যে লিখিত আছে। এটা লিখেছে কে? ইন্ডাস্ট্রি লিখেছে। সো এই সিএস এর ভিতরে আমরা গ্রেডিংসের ক্ষেত্রে যে যে শব্দগুলো দেখেছি, এই শব্দগুলো আপনাকে ব্যবহার করতে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা অনেকে ইংলিশের উপর অনেক দক্ষ, সো আপনি যদি এইগুলো ছাড়াও অন্যান্য শব্দ ইউজ করেন তাহলে আপনার অ্যান্সার নিবে কি নিবে না। সো এইখানে আমার মনে হচ্ছে গ্রেটিংসের ক্ষেত্রে যতগুলো ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ ব্যবহার করা হয়েছে, আপনি যেখান থেকেই বলেন না কেন এগুলো চলে আসবে। সো এটা নিয়ে ভয় নাই। আপনাকে যে একবারে সিএস কোড করতে হবে এইটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আপনি জাস্ট আপনার মাথায় আসবে, আপনার মুখে আসবে, আপনি চেষ্টা করবেন, এতটুকুই হয়ে যাবে ইনশাল্লাহ। সো ম্যাম আপনি কি আছেন প্লিজ? জি আছি। ম্যাম যদিও গতকালকে আমাদের সামনে এই যে ফর্মাল গ্রেটিংস অ্যান্ড ইনফর্মাল গ্রেটিংস সম্পর্কে বলেছিল। সো ম্যাম এই প্রশ্নটা যদি কোনো একটা ক্যান্ডিডেটকে করা হয়, যদি ডিরেক্টলি তাকে বলা হয় যে টক অ্যাবাউট ডিফারেন্স ওয়ে অফ গ্রেটিংস ইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সিচুয়েশন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেট কি বলতে পারে? ওকে, আমি বলছি। ম্যাম মনে হচ্ছে একটু আপনার কি নেটওয়ার্কের সমস্যা নাকি কোনো? একটু প্রবলেম, ১টা মিনিট পরে বলছি। ইলেকট্রিসিটি একটু। আচ্ছা ওকে। সো আপনারা একটু কথা বলেন যারা জয়েন রয়েছেন যে কয়টা জব আসবে এবং মোটামুটি এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার কিনা? 5টা জবের কথাই বলছে। জি, 5টা জব আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নোহার। সাটার নোহার এটা বলতে পারে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান, মাই নেম ইজ নোহার, আই এম এ স্টুডেন্ট, আই লিভ ইন ঢাকা, আই এম অ্যাটেন্ডিং দিস কোর্স টু ইমপ্রুভ মাই English communication skills
for my future career. Thank you. এইটা উনি as a student politely বলতে পারে। আপনার প্রশ্নটা এরকমই ছিল কি? জি, এইটা কি ফর্মাল নাকি ইনফর্মাল? This is completely formal. জি, তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে তফাৎটা কি এটা ডিসক্রাইব করতে বলে, তা সেক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স বলতে পারি, সেটা কি বলতে পারি? ফর্মাল অফিসিয়ালি ইউজ হবে এবং ফ্রেন্ড সার্কেলদের ক্ষেত্রে কখনো ফর্মালি কথা না বললেও চলে, যেমন হাই, হ্যালো, হাউ ইটস, হোয়াটসঅ্যাপ, এটা এই আমাকে টাইপের। ইংরেজিতে বলতে হবে। এক্স্যাক্টলি, জাস্ট আ সেকেন্ড প্লিজ। আপনি যদি ইনফর্মাল গ্রিটিংস বলেন সেক্ষেত্রে হাই, হ্যালো, হাই, গুড টু সি ইউ, নাইস টু সি ইউ, হাউ আর ইউ, হাউ ইটস গোয়িং, হাউ আর থিঙ্কিং, হোয়াটসঅ্যাপ, এরকম ইনফর্মাল গ্রিটিংস ক্ষেত্রে আমরা এই উদাহরণগুলো দিতে পারি। আর যেগুলো ফর্মাল গ্রিটিংস সেটার ক্ষেত্রে আমি তো আপনাকে বললাম যে আসসালামু আলাইকুম, এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান, I hope you are having a wonderful day. Thank you for taking the time to join this online class. Let's begin our session. এগুলো হলো ফর্মাল কথাবার্তা। এই আচ্ছা, এরপর আমরা টিচারদেরকে কিভাবে গ্রিটিংস করতে পারি, গ্রিট করতে পারি? হ্যালো টিচার, হাউ আর ইউ, অথবা ফ্রেন্ডদেরকে এই সম্পর্কে আমাদের কাছে জানতে চাইবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন টক অ্যাবাউট হোয়াই গ্রিটিংস আর ইম্পর্টেন্ট। গ্রিটিংসটা কেন গুরুত্বপূর্ণ এটা আপনাকে জিজ্ঞেস করবে। সো অ্যান্সারটা অবশ্যই আপনারা একটু ঠিক করে রাখবেন, গ্রিটিংসটা কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখেন ইন্ট্রোডিউস ইউর সেলফ ক্লিয়ারলি অ্যান্ড কনফিডেন্টলি। অর্থাৎ এই জবের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই 7 নাম্বার পয়েন্টটা। অর্থাৎ আপনাকে আপনার নিজের সম্পর্কে বলতে হবে। সেক্ষেত্রে ওই যে সিএস এর ভিতরে আমরা যে নাম, লোকেশন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং আমার কি কি পছন্দ এবং কি কি অপছন্দ রয়েছে এই বিষয়গুলো সবগুলো ক্লিয়ারলি এখানে তুলে ধরতে হবে। আচ্ছা, 8 নম্বরে যেটা রয়েছে দেখেন হাউ টু মেক পোলাইট রিকোয়েস্ট। অর্থাৎ আমরা ওই যে প্লিজ গিভ মি এ কাপ অফ টি আমরা এইভাবে বলি না, তো এইরকম আপনাকে জিজ্ঞেস করবে যে এই যে আপনার ধরেন ওখানে একটা চায়ের কাপ থাকবে, বলবে যে এই চাটা আপনি আরেকজনের কাছ থেকে, আপনার পিয়ার বা আপনার কলিগ যে আছে আপনার সাথে যে আসছে, বলবে যে ওনার কাছ থেকে আপনি পোলাইট রিকোয়েস্ট করেন তো দেখি। সো আপনি তখন বলবেন যে কুড ইউ প্লিজ টেল মি, কুড ইউ গিভ মি এ কাপ অফ টি প্লিজ। এই যে একটু প্লিজ শব্দটা যুক্ত করে দিলেন, এটাই কিন্তু পোলাইট রিকোয়েস্ট হয়ে গেল। আর অবশ্যই কুড ইউ, উড ইউ ব্যবহার করাটা একটু চমৎকার, এটা আপনারা জানেন। তাহলে এটাও হয়ে গেল। আস্ক ফর হেল্প পোলাইটলি অ্যান্ড রেসপন্ড। অর্থাৎ কোনো সাহায্যের ক্ষেত্রে আমরা কিভাবে পোলাইটলি চাইতে পারি, সাহায্য চাইতে পারি এবং এটাকে কিভাবে রেসপন্ড করতে পারি বা আমরা অ্যাকসেপ্ট করতে পারি, এই বিষয়টা আমাদের এখানে দেখবে। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই 7 নাম্বার পয়েন্টটা। সো এর পাশাপাশি আপনারা ইংরেজিতে অ্যাটলিস্ট একটা সেন্টেন্স করে বলার চেষ্টা করবেন এই 4 নাম্বার টপিকে, 5 নাম্বার টপিকে, 6 নাম্বার টপিকে। প্রত্যেকটা টপিকে 1 মিনিট করে কথা বলার মতো একটা যোগ্যতা অর্জন করে ফেলবেন আজকে রাতেই, চেষ্টা করবেন। অর্থাৎ আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে তফাৎ কী, সো সেটা আপনি ফুললি ইংরেজিতে বলতে হবে। 2 নাম্বার আপনাকে বলতে পারে যে আপনি কীভাবে আপনার টিচারদেরকে, আপনার ফ্রেন্ডদেরকে কীভাবে গ্রিট করবেন। সেক্ষেত্রে টিচারদেরকে অবশ্যই ফর্মালি করতে হবে, আর ফ্রেন্ডদেরকে ইনফর্মালি করব। এই কথাগুলোই আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব, তাহলে দেখবেন হয়ে যাবে। গ্রিটিংসটা কেন গুরুত্বপূর্ণ এটা এই সম্পর্কে অবশ্যই আপনারা কথা বলতে পারবেন, বুঝিয়ে বলবেন। ওকে, তারপর আমরা 2 নম্বর জবে চলে আসি। 2 নম্বর জবে আমাদেরকে চেক করা হবে যে আমরা সেলফ ডিসক্রাইব ফ্যামিলি অ্যান্ড টাইম অ্যান্ড ন্যারেটস ইভেন্টস আমরা এই বিষয়টা পারি কি না। সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে যে রোল প্লে রয়েছে, এইখানে একটা রোল প্লে রয়েছে। বেসিক কমিউনিকেশন ইন ইংলিশ ফলোয়িং বিলো ইনস্ট্রাকশন। অর্থাৎ এখানে বলা হয়েছে ডিসক্রাইব ইউর সেলফ, ফ্যামিলি, ফ্রেন্ড অ্যান্ড ইউর কলিগস। অর্থাৎ কলিগদেরকে, ফ্যামিলিকে, ফ্রেন্ডকে আপনাকে ডিসক্রাইব করতে বলবেন। কোন একটা ফেভারিট প্লেস, আপনার পছন্দের একটা জায়গা, হইতে পারে যে সেটা কক্সবাজার, হতে পারে সেটা পতেঙ্গা, হতে পারে সেটা শ্রীমঙ্গল, যে কোনো একটা কিছু, এটাকে আপনাকে ডিসক্রাইব করতে হবে। এরপর আপনাকে বলা হয়েছে যে গিভ ডিরেকশন অ্যান্ড এরিয়া। অর্থাৎ আপনাকে বলতে পারে যে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ, সবথেকে কাছের বাস স্টপটা কোথায়, আপনাকে এইভাবে জিজ্ঞেস করবে। এখানে আপনাকে এই 3টা পয়েন্ট থেকে প্রশ্ন করবে, করার পর আপনাকে এই 7 নম্বরে একটা প্যাসেজ দিয়ে দিবে। 7 নম্বরে এই প্যাসেজটা দেওয়ার পর আপনাকে জাস্ট এই প্যাসেজটা পুরো ভালো করে পড়তে হবে। যে প্যাসেজটা আসবে
এই পুরো প্যাসেজটা আসলে এখান থেকে জাস্ট 5টা এমসিকিউ আসবে, চেষ্টা করবেন 5টা এমসিকিউ খুব ভালো করে দেওয়ার জন্য। সো এই শিটটা যেহেতু আমি দিয়ে দিব, এই প্যাসেজের মূল সারমর্মটা আমি এখানে বাংলায় ব্যাখ্যা করে দিয়েছি এবং এই এমসিকিউর উত্তরগুলো কেন উত্তর কোনটা হয়েছে এইটাও আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি। অতএব আপনারা এটা দেখলে পড়লে পেরে যাবেন ইনশাল্লাহ। সো চলে আসলাম আমরা 3 নাম্বার সেশনে, 3 নাম্বার জবে। তো এই 3 নাম্বার জবে আমাদের যেটা চেক করা হবে যে হোয়াই প্রফেশনাল কমিউনিকেশন ইজ ইম্পর্ট্যান্ট ইন এ অর্গানাইজেশন, এই প্রশ্নটা আপনাকে ডিরেক্ট করে ফেলবে। সো তখন আপনাকে অ্যান্সার রেডি রাখতে হবে। তারপর আপনাকে বলা হবে যে টক অ্যাবাউট প্রফেশনাল কমিউনিকেশন ইন ওয়ার্কপ্লেস। তো উপরে বলা হইলো যে ইম্পর্টেন্টটা কী, প্রফেশনাল কমিউনিকেশনের গুরুত্ব কী। 2 নম্বরে আপনাকে প্রশ্ন করা হবে যে প্রফেশনাল কমিউনিকেশন অ্যাট ওয়ার্কপ্লেস, অফিসে প্রফেশনালি কমিউনিকেট করার সম্পর্কে আপনাকে বলবে। 3 নম্বরে আপনাকে বলবে দেখেন টক অ্যাবাউট পোলাইট অ্যান্ড ফর্মাল এক্সপ্রেশন, অর্থাৎ ভদ্র এবং ফর্মালি আমরা কিভাবে এক্সপ্রেশন করতে পারি সেটা আপনাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, এরপর দেখেন এখানে একটু ব্রেকেটে বলে দেওয়া রয়েছে, যেমন আমরা আমাদের এক্সপ্রেশন শেয়ার যখন আমরা করি তখন কিন্তু আমরা কারোর সাথে অ্যাগ্রি হই, আমরা ডিসঅ্যাগ্রি হই, তাই না? আমরা অনেক এক্সপ্রেশনে চলে যাই। সো সেক্ষেত্রে আমরা সিএসের ভিতর থেকে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে এই ব্যবহারগুলো, এই কথাগুলো বলার চেষ্টা করব। তারপর দেখেন 4 নম্বর বলা হয়েছে টক অ্যাবাউট দ্য টাইপস অফ অফিসিয়াল ডকুমেন্ট, অর্থাৎ আপনাকে প্রশ্ন করবে আমরা অফিসে সাধারণত কী কী ডকুমেন্ট ব্যবহার করি, আপনি 8টা পয়েন্ট বলে দেবেন। আমরা নোট খাতা ব্যবহার করি, আমরা প্রসিডিউরস ব্যবহার করি, আমরা জব শিট ব্যবহার করি, আমরা অপারেশনাল ম্যানুয়াল ইউজ করি। এই যে এরকম গতকালকে আমরা কতগুলো পড়েছিলাম, জাস্ট আপনি এগুলো বলে দিবেন। ওকে, তারপরে দেখেন ডেমনস্ট্রেট অ্যান্ড এক্সপ্লেন হাউ অফিসিয়াল ডকুমেন্ট আর প্রিপেয়ার অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্কপ্লেস রুলস, অর্থাৎ আপনি এই ওয়ার্কপ্লেস ডকুমেন্ট যে প্রস্তুত করবেন সেটা কিভাবে করবেন, এরকম একটা প্রশ্ন আপনাকে করা হবে। তারপর স্যার আমাদেরকে একটা প্রশ্ন করেছিল মনে আছে আমার সময় যে প্রফেশনাল কমিউনিকেশন ইম্পর্টেন্ট কেন। আমি এটা বলেছিলাম আমার ইন্টারভিউতে, মনে আছে যে প্রফেশনাল কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট because it helps people share information clearly, build a strong working relationship, avoid misunderstanding, and create a positive and productive work environment. It also contribute to personal and professional success. আমরা সংক্ষেপে বলতে পারি, তাই না, যে কর্মক্ষেত্রে তথ্য স্পষ্টভাবে আদান প্রদান করতে, সম্পর্ককে সুন্দর করে গড়ে তুলতে, একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি যাতে না হয় সেটা কমাতে এবং ইতিবাচক ও প্রোডাক্টিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই প্রফেশনাল কমিউনিকেশন মোর ইম্পর্টেন্ট, এবং এতে আমাদের প্রফেশনাল যে সাকসেস সেটাও বৃদ্ধি পায়। থ্যাংক ইউ। চমৎকার। জি, এরপর 6 নম্বর পয়েন্টে দেখেন ডেমনস্ট্রেট এ টেলিফোন কনভারসেশন, অর্থাৎ আমরা টেলিফোনে কিভাবে কথা বলতে পারি এটা আপনাকে দেখাতে বলবে। যে আপনারা দুজনকে ডেকে নিয়ে আসবে, বলবে যে আপনারা দুজন টেলিফোনে কমিউনিকেট করেন। মনে করেন আপনি একজনকে বলবে যে আপনি প্লাম্বিংয়ের সার্ভিস দিচ্ছেন, আরেকজনকে বলবে যে আপনি সার্ভিস নিতে চাচ্ছেন, অর্থাৎ একজন সার্ভিস হোল্ডার, আরেকজন হচ্ছে যে সার্ভিস নিতে যাচ্ছে আর কি। সো এই দুইজনকে বলে দিয়ে আপনাদেরকে কনভারসেশন করতে দিবে। 7 নম্বরে কম্পোজ এ শর্ট প্রফেশনাল মেসেজ, অর্থাৎ আপনাকে বলবে, আপনাকে হোয়াটসঅ্যাপটা দেখতে পারে, হ্যাঁ এটা নাও করতে পারে, বা বলবে যে আপনি একটা মেসেজ লিখেন তো দেখি, আপনি একটা ইমেল লিখেন, এরকম। এই যে এখানে বলা হয়েছে হোয়াটসঅ্যাপে আপনাকে একটা মেসেজ লিখতে বলবে। সো অবশ্যই মনে রাখবেন এমন একটা মেসেজ আপনি লিখবেন যেখানে আপনি ওই যে অ্যাব্রিভিয়েশনটা ইউজ করবেন, ওই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, হ্যাঁ এরকম ASP, এরকম আমরা এই অ্যাব্রিভিয়েশনগুলো ইউজ করার চেষ্টা করব। 8 নম্বরে দেখেন বলা হয়েছে ডেমনস্ট্রেট রেসপেক্টফুল অ্যান্ড প্রফেশনাল ইন্টারাকশন উইথ কলিগস, অর্থাৎ কলিগদের সাথে প্রফেশনালি কীভাবে ইন্টারাকশন করতে পারি, কলিগদের সাথে কীভাবে করতে পারি এইটা আপনাকে দেখাবে। বলবে যে সিনিয়রদের সাথে কথা বলো, কীভাবে কথা বলতে হয়। অবশ্যই ওই যে দেখেন এইখানে একটা সহজ টিপস কি জানেন, যে আমরা যদি এই সিএসটা ভালো করে পড়ি তাহলে আমাদের ভিতরে অলরেডি কিছু শব্দ, কিছু ওয়ার্ড, ফ্রেজ আমাদের মাথায় চলে আসবে এবং ওইগুলোই আমরা রিপিটেডলি ইউজ করতে পারি বারবার। হ্যাঁ, আবার স্যার জি, আপনার এটার উত্তরটা এরকম করে দিতে পারি আমরা, ডেমনস্ট্রেট রেসপেক্টফুল অ্যান্ড প্রফেশনাল ইন্টারাকশন উইথ কলিগস বাই ট্রিটিং এভরিওয়ান উইথ কার্টেসি অ্যান্ড রেসপেক্ট।
I listen carefully to their ideas, communicate clearly, use polite language, and work cooperatively as part of a team. I also value different opinions and maintain a positive and professional attitude in the workplace. আমরা যদি আমাদের সহকর্মীদের সঙ্গে সম্মানজনক ও পেশাদার আচরণ করি, তাদের সাথে মনোযোগ দিয়ে কথা বলি, আম ভদ্র ভাষায় কথা বলি, স্পষ্টভাবে যোগাযোগ করি এবং আমরা টিম ওয়ার্কলি কাজ করি, তাহলে সবার মতামতকেও সম্মান দেই, তাহলে কর্মক্ষেত্রে আমাদের ইতিবাচক এবং পেশাদার মনোভাব বজায় রাখতে পারি। এটার অ্যান্সার এটা হতে পারে, রাইট? জি, এবার একটু বলে রাখি, এই যে এখানে 8টা পয়েন্ট বলা হয়েছে না, এই 8টা পয়েন্ট থেকে কিন্তু 8 ধরনের সিনারিও তৈরি করা যাবে। যেমন এই 8 নম্বরে যদি আমি একটা সিনারিও তৈরি করি, আমি আপনাকে বললাম যে মিস্টার সাগর স্যার, আপনি মনে করেন এই প্রতিষ্ঠানের নতুন ট্রেনার হিসেবে জয়েন করেছেন, আর এই দিকে আমরা দেখতে পাচ্ছি যে নুহার ম্যামকে, এই নুহার ম্যাম এই প্রতিষ্ঠানের সিনিয়র টিচার। সো একজন আজকে নতুন জয়েন করেছে, আরেকজন পুরাতন জয়েন করেছে। সো বলবে যে আপনারা দুজন কথা বলেন, অবশ্যই আপনাদের কথাটা যেন রেসপেক্টফুল অ্যান্ড প্রফেশনাল ইন্টারাকশন হয়, আপনারা কথা বলেন। সো এই ক্ষেত্রে আপনাদেরকে কথা বলতে দিবে, একজন একজনকে গ্রেটিংস করবেন, কোথা থেকে এসেছে, অবশ্যই সবগুলো শব্দের ভিতরে, সবগুলো সেন্টেন্সের ভিতরে আপনি প্লিজ মানে পোলাইটলি বলার চেষ্টা করবেন, রেসপেক্টফুলি বলার চেষ্টা করবেন, তাহলে আপনি কনফিডেন্ট হয়ে যাবেন। তাহলে আমরা আশা করি 3 নাম্বার জবটাও ক্লিয়ার ইনশাল্লাহ। 4 নাম্বারে চলে আসি। 4 নাম্বারে আপনাকে চেক করা হবে, এখানে আপনাকে বলবে টক অ্যাবাউট ইউর ফেভারিট রেস্টুরেন্ট নিয়ে আপনাকে কথা বলতে বলবে। আপনার ফুড প্রেফারেন্স সম্পর্কে জানবে, আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, কি কিসের মধ্যে কি তুলনা করেন সেটা জিজ্ঞেস করবে, এবং কোনো খাবারের টেস্ট সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে। বা এই যে এরকম একটা প্রশ্ন করে দেবে, হুইচ ফুড ডু ইউ লাইক, ডিসলাইক এরকম একটা প্রশ্ন করে দিবে। জাস্ট একটু কষ্ট করে এগুলোর অ্যান্সারগুলো লিখে ফেলবেন। আপনাদেরকে এই ক্লাসের মাঝখানে বলি, 100% শিওর যে এই শীটটাই আপনাদের চলে আসতে পারে, কিন্তু অ্যাসেসর মহোদয় সিনারিওটা চেঞ্জ করে ফেলবে, মানে আপনাকে আটকানোর জন্য, বা আপনার আসলে কম্পিটেন্সি আপনার আছে কিনা, আপনার স্কিল গ্যাপ আছে কিনা সেটা বের করার জন্য আপনাকে এদিক সেদিক করে প্রশ্ন করবে। সো তখন একটু অ্যান্সার করার মন মানসিকতা রাখতে হবে আর কি। তার আগে আমি বলবো যে প্রত্যেকটা, My favorite restaurant is a local restaurant near my home. Yes. The food is all fresh and the service is good. I often visit the restaurant with my family and friends on special occasion. আবার বলতে পারেন overall biryani is my favorite restaurant food because it's delicious and enjoyable to eat. Like this. চমৎকার, এক কথায় মানে এক লাইনেই, এক সেন্টেন্সে বা একসাথেই সবগুলো চলে আসতেছে, তাই না? এইভাবে একটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে আর কি। হ্যাঁ, তারপরে দেখেন টক অ্যাবাউট ফেস্টিভ্যাল, ওই যে গত ক্লাসে আপনি যেটা বলেছিলেন ম্যাম, যে একটা ফেস্টিভ্যালকে নিয়ে কথা বলতে বলা হয়েছিল, সো আপনাদেরকেও এটা বলবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি টক হাউ ইউ এনজয় দ্য ফেস্টিভ্যাল অ্যান্ড দেয়ার স্পেশালিটি, অর্থাৎ আপনি একটা ফেস্টিভ্যালকে, একটা উৎসবকে কিভাবে এনজয় করেন এবং এর স্পেশালিটিটা কী, সেক্ষেত্রে আপনি কি খাবার খান, ওই দিন আপনি কী ধরনের মিউজিক শুনেন, কীরকম আপনি পোশাক আশাক পরেন, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি টেনে নিয়ে আসতে পারেন, এ হচ্ছে বিষয়। সো এই জবে মনে রাখবেন, 4 নম্বর জবে আপনাকে দুটো জায়গা থেকে প্রশ্ন করবে, একটা হচ্ছে ফুড এবং ফেস্টিভ্যাল সম্পর্কে একটা রোল প্লে করতে হবে, কালচার অ্যান্ড হেলথ অ্যান্ড হাইজেন এই সম্পর্কে আরেকটা রোল প্লে করতে হবে। সো এখানে দেখেন টক অ্যাবাউট, দুজন থাকবে পাশাপাশি ডেমনস্ট্রেশনের জন্য, মুখোমুখি দুজনকে বসাবে এবং বলবে যে আপনি আপনার একটা ফেভারিট ফেস্টিভ্যাল সম্পর্কে বলেন। একজন কোশ্চেন করতে হবে প্রপারলি, প্রশ্নটা প্রপারলি করতে হবে এবং অ্যান্সার আরেকজনকে করতে হবে। তাহলে অ্যাসেসর চেক করবে যিনি প্রশ্ন করছেন উনি তার প্রশ্নটা ঠিক মতো করতে পারছেন কিনা, আর যিনি অ্যান্সার দিচ্ছেন তিনিও প্রপারলি দিচ্ছেন কিনা। এই একটা যদি দিতে পারে তাহলে উনি আসলে অনেক বেশি আগায় না। এই জি, 2 নম্বর রোল প্লেতে আমরা দেখছি, দেখেন টক অ্যাবাউট দ্য গুড হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে আপনাকে কথা বলতে বলবে। তারপর গিভ অ্যাডভাইস ফর গুড হেলথ অ্যান্ড হাইজিন, আপনাকে অ্যাডভাইস করতে হবে একজন ডক্টর হিসাবে বা একটা বড় ভাই হিসাবে, একটা টিচার হিসাবে আপনি একজন মানুষকে অ্যাডভাইস করবেন, সেক্ষেত্রে কী শব্দ ইউজ করতে পারেন সেটা চেক করবে। টক অন দ্য কমন হেলথ ইস্যু অ্যান্ড সিমটমস, অর্থাৎ কমনলি সাধারণত আমরা যে সকল সমস্যার মধ্যে আমরা পড়ি বা যে সকল সিমটমসগুলো আমরা আমাদের এই হেলথ অ্যান্ড হাইজিনের ক্ষেত্রে দেখতে পাই, এই সিমটমসগুলো নিয়ে একটু কথা বলতে বলবে। তারপর 4 নম্বর দেখা যাচ্ছে যে টক অ্যান্ড
টক অন দ্য মেডিকেল সাপোর্ট, অর্থাৎ মেডিকেল সাপোর্ট নিয়ে আপনার সাথে আপনার কথা বলতে হবে যে ডিফারেন্ট সিচুয়েশন আপনি কীভাবে মেডিকেল সাপোর্ট নেবেন, সেক্ষেত্রে আপনার প্রশ্ন করতে পারে। সো এইগুলো নিয়ে একটু খসড়া নোট করে ফেলতেই হবে আপনাদের। সবাই তো আর আমাদের ম্যামের মতো না যে খুব এক্সপার্টলি ইংলিশে কথা বলতে পারে। আমি সরি, আমাকে লজ্জা দিবেন না, আমি আপনাদের কাছ থেকে শিখি, আমি পারি না, প্লিজ। থ্যাঙ্কস আ লট। না ম্যাম, আপনার ফ্লুয়েন্সি অনেক চমৎকার ম্যাম, আপনি টিচার আমি হিসাবেও ট্রাই খুবই ভালো। করি, ইনশাআল্লাহ শিখে যাব আপনাদের সাথে থাকতে থাকতে। আচ্ছা, আপনার যে টক অন দ্য কমন হেলথ ইস্যু যে সিমটমের কথা বললেন, এটাতে কি আমরা এটা বলতে পারি স্যার, এরকম একটা কথা যে কমন হেলথ ইস্যু এন্ড ইটস সিমটমস নিয়ে, যে a common health issue is the common cold. Many people experience it, especially uh, especially during seasonal changes, right? ইয়েস। আচ্ছা, এরপর তাহলে কি ম্যাম আমরা এটা স্কিপ করতে পারি, 5 নাম্বার জবে চলে যাব? জি প্লিজ, জি প্লিজ। জি। কারণ আমরা আজকে লাস্টের দিকে আমাদের যারা রেসপেক্টেড অ্যাটেন্ডেন্স আছেন যারা, তাদের পক্ষ থেকে তাদের কাছ থেকে কিছু শিখবো, সেজন্য ইনশাআল্লাহ আমরা সময় রাখবো হাফ অ্যান আওয়ার। ইনশাআল্লাহ। তাহলে 5 নাম্বার জবে আমরা কি শিখবো দেখেন, 5 নাম্বার জবে আমাদের 8টা পয়েন্ট বলা হয়েছে। দেখেন, টক অ্যাবাউট কমন হাউস হোল্ড প্রবলেম। তাহলে আমাদের ঘরে সাধারণত কী কী ধরনের প্রবলেম হতে পারে ইন ডিফারেন্ট সিচুয়েশন। অর্থাৎ গতকালকে আমরা সিএস থেকে কিন্তু কোট করেছিলাম, হ্যাঁ, ওই যে অ্যাকোমোডেশন, তারপর আমরা ওই যে প্লাম্বিং রিলেটেড সমস্যা, হাউসকিপিং রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু আমরা ফেস করি। সো ম্যাম কিন্তু গত ক্লাসেও বলেছিল যে পাইপ লিক হয়ে গিয়েছিল, এই সম্পর্কেও ম্যামকে একটা ডেমনস্ট্রেট করতে হয়েছিল। সো 2 নম্বরে দেখেন, টক অ্যাবাউট কমন কনফ্লিক্ট ইন দ্য ওয়ার্ক প্লেস। আমাদের ওয়ার্ক প্লেসে কী কী কমন কনফ্লিক্ট হয়? ওই স্যালারি পাইতে দেরি হয়, তারপর কলিগদের সাথে অ্যাগ্রেসিভনেস তৈরি হয়, তারপর আমাদের প্ল্যানিংয়ে, আমাদের পাইরোটাইজিংয়ে আমাদের সমস্যা হয়, আমাদের উপস্থাপনের ক্ষেত্রে সমস্যা হয়। এই সমস্যাগুলো, এই যে 4-5টা কথা আপনি ইংরেজিতে উপস্থাপন করতে হবে, যা সহজ করার জন্য আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তারপর দেখেন, আস্ক অ্যান্ড গিভ সাজেশনস অ্যান্ড সিচুয়েশন ইন ডিফারেন্ট সিচুয়েশনস। অর্থাৎ আপনি সাজেশন চাইবেন এবং অ্যান্ড সলিউশন, বিভিন্ন সলিউশন চাইবেন, সাজেশন চাইবেন ডিফারেন্ট সিচুয়েশন। কী কী ক্ষেত্রে আপনি সাজেশন চাইবেন, সলিউশন চাইবেন? অর্থাৎ ওই যে একজন প্লাম্বার আপনার বাসায় আসলো, আপনি ওটা সলিউশন করতে বলবেন, হ্যাঁ। অথবা আপনি একজন এই যে রেসপেক্টেড অ্যাডভাইজারকে কল করবেন, কল করে তার কাছ থেকে সাজেশন চাইবেন। আপনার একটা অফিস সুন্দর করে মেরামত করতে চাচ্ছেন, গোছাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কীভাবে চাইতে পারেন, এই বিষয়গুলো আপনার এখানে উপস্থাপন করতে হবে। 4 নম্বরে দেখা যাচ্ছে আমরা স্টক। এভাবে বলতে পারি স্যার, যে what do you think I should do? Do you have any suggestion? Could you give me some advice, sir? How can I solve this problem? What would you recommend? এরকম করে বলতে পারি। তারপরে give suggestion. I suggest that you speak with your supervisor. You should discuss the issue calmly. Why don't you ask for help? I think it would be good idea to make a plan. এই টাইপের সাজেশন আমরা দিতে পারি, তাই না? জি। 4 নম্বরে আমরা দেখছি যে টক অ্যাবাউট দ্য ইম্পর্ট্যান্ট কি পার্ট অফ এ সিবি। অর্থাৎ সিবির ভিতরে গুরুত্বপূর্ণ পার্টগুলো কি কি, এটা আপনাকে বলতে হবে। সিভির ভিতরে আমরা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড শেয়ার করি, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স শেয়ার করি, রেফারেন্স শেয়ার করি। এরকম কি কি করি, আমাদের কি পার্টগুলো আমাদের সিএসের ভিতরে কোড করা আছে, ওই পার্টগুলোর কথা বলতে হবে। অলরেডি আজকেও আমরা শিখবো, ওরালে আমাদের এরকম কোশ্চেন আসে। তারপর দেখেন, পার্টিসিপেট ফ্লুয়েন্টলি ইন। আমি জি একটু শেয়ার করি সিভির ক্ষেত্রে, প্লিজ। প্লিজ। সিভির ক্ষেত্রে আমরা সিভি অ্যাব্রিভিয়েশনটা জানতে চাই অনেক সময়, সেটা জানতে চাই। কারিকুলাম ভিটা, অনেক দুইটা দেশে দুই রকম উচ্চারণ হয়। এটাতে পার্সোনাল ইনফরমেশন গুলো থাকবে, ফুল নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনারা সবাই জানেন। তারপরে একবার জাস্ট এই করছি, ক্যারিয়ার অবজেক্টিভ গুলো থাকবে, পার্সোনাল স্টেটমেন্ট থাকবে, এ শর্ট সামারি অফ ইউর ক্যারিয়ার গোলস এন্ড স্ট্রেংথ থাকবে, educational qualification, work experience, skills, training and certification, references, এগুলো থাকবে। So actually the important part of a CV are personal information, career objective, educational qualifications, work experience, skills, training and certifications, and references also. These sections will help employer
understand a candidate qualification and stability for a job. Thank you. থ্যাংক ইউ ম্যাম। তারপর দেখেন ফ্লুয়েন্টলি ইন সিমুলেটেড জব ইন্টারভিউ, অর্থাৎ আপনাদের দুজনকে এনে একজনকে জব হোল্ডার বানাবে, একজনকে ক্যান্ডিডেট বানাবে, আরেকজনকে ইন্টারভিউ যে নিচ্ছে এরকম দুজনকে বসায় বলবে যে আপনারা একজন একজনকে প্রশ্ন করেন যে আপনার এক্সপেক্টেড স্যালারি কত, আপনি কোথায় কোথায় চাকরি করেছেন, আপনাকে কেন আমাদের অফিসে নিব, এরকম কিছু প্রশ্ন আছে, আমরা সিএসএ দেখেছিলাম। ওই প্রশ্নগুলো আপনারা একজন একজনকে করবেন আর কি। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা যে পিআর হিসাবে যাকে নেবেন, কেউ কাউকে মানে ফোর্স করার চেষ্টা করবেন না। এমন যেন না হয় যে আমি বেশি পারি, সো আমি এমন এমন কঠিন প্রশ্ন করব যেন আরেকজন অ্যান্সার করতে না পারে, এইটা যেন না হয়। আমরা অলওয়েজ চেষ্টা করব একটু ইজি করে দেওয়ার জন্য। যখন দেখবো যে সে অ্যান্সার করতে পারতেছে না, আমার পিয়ার যখন অ্যান্সার করতে পারতেছে না, তখন আমরা তাকে আরও ইজি করে দিব যেন সে বলতে পারে, এরকম। স্যার একটা প্রশ্ন ছিল। প্লিজ প্লিজ। আচ্ছা, পিআর সিলেকশনের ক্ষেত্রে কি অ্যাসেসরি করে দিবেন, না আমরা চাইলে আমাদের মানে ইচ্ছে মতো পিআর সিলেক্ট করে নিতে পারবো? এক্ষেত্রে আমি বলি, আপনারা যদি দুজন একসঙ্গে যান, সাচ আজ আপনি আপনার প্রিয় একজনকে বা আপনার ছোট ভাইকে সঙ্গে করে যেতে পান, তাহলে একসঙ্গে এই দুইজনেই ঢুকবেন। কারণ টিচার বলে দেবেন আপনারা দুজন আসেন। এটার ক্ষেত্রে আপনার একটা পছন্দ আমাদের ক্ষেত্রে ছিল, যেমন আমি এবং আমার তাড়াতাড়ি ছিল আসার জন্য, আরেকটা মেয়ের মাত্র 5 মাসের বাচ্চা। সো আমি এবং ওই মেয়েটা একসঙ্গে গেছি। আমাদের দুজনের পরীক্ষাটা আগে নিয়ে নিয়েছে। এরকম ক্ষেত্রে হতে পারে উনি সিলেক্ট করে দিবেন না, বিকজ অ্যাসেসর জানেন না প্রত্যেককে। ওখানে হয়তো 12 জন প্রেজেন্ট থেকে যে কোনো 2 জন যে বলতে পারে যে আমরা এই 2 জন আগে করব। এক্ষেত্রে কোনো বাধা নেই। নোহার, থ্যাংক ইউ। থাকবে যে ব্যবস্থা থাকবে যে আপনারা পিয়ার সিলেকশন করে নেবেন, যে আমি ওর সাথে যাব, একটু এটা আপনারা আলোচনা করে নেবেন, আর ম্যাম অবশ্যই আপনাদের হেল্প করবে। সাথে আমি ইন্ট্রোডিউস করি এখানটায় আরেকটু ইনক্লুড করতে চাই, সেটা হলো আবার যে উনি যে বললেন, আমরা কিন্তু ওই সময় অবশ্যই একে অপরের বন্ধু হব। সাপোজ আপনি যাকে নিয়েছেন উনি একটু কম পাচ্ছেন, উনি উইক কোশ্চেন করায়, বাট অ্যান্সারে বেটার, সেক্ষেত্রে আপনি ইজিলি কাইন্ডলি চেঞ্জ করে ফেলবেন। ওনাকে বলবেন ওকে আপনি অ্যান্সার করেন, আমি কোশ্চেন করি। অনেকে চমৎকার অ্যান্সার দিতে পারে, কিন্তু পারফেক্ট কোশ্চেন করা মোস্ট ইম্পর্টেন্ট। যিনি কোশ্চেন করতে পারেন তিনি কিন্তু ডেফিনেটলি ক্যাপাবল, সো দ্যাট ইন্টারভিউয়ার এবং যিনি উনি তখন দেখবেন যে ক্যান্ডিডেটরা চমৎকার করে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া দুটোই পারে কিনা, পার্টিসিপেট দা ফ্লুয়েন্টলি। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করতে হবে ইন্ট্রোডিউসিং ইউরসেলফ, অ্যান্সার করতে হবে কনফিডেন্টলি এবং পোলাইটলি কথা বলতে হবে। such as আপনার গুড মর্নিং প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ, একজন প্রশ্ন করলো, তখন আরেকজন উত্তর দিল গুড মর্নিং স্যার, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য অপরচুনিটি, my name is Zeenat, I'm a motivated and hard-working person, I have completed my education and I am always eager to learn new skills. আবার প্রশ্ন করতে পারে why do you want to work for our company, তখন বলবেন I would like to work for your company because it has a good reputation and offers opportunities for learning and professional growth. I believe my skill and dedication will allow me to contribute positively to the organization. অনেক বড় করে বলতে হবে, not necessary, আপনারা ছোট ছোট করেও বলতে পারেন। তারপরে my strength and good communication skills. What are your strengths? How do you handle workplace problem? Do you have any questions for us? এটা আসবেই। প্লিজ রোল প্লে এর ক্ষেত্রে এই জিনিসগুলো শিখে গেলে আপনারা কনফিডেন্ট থাকবেন। থ্যাংক ইউ। তারপর আমরা 7 নাম্বার, ম্যাম আপনাকে ধন্যবাদ। 7 নাম্বার পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে টক অ্যাবাউট কি মডালিটিস অফ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের মডালিটিসগুলো কি কি আপনারা কেউ একটু প্লিজ বলতে পারবেন? 3টা মডালিটিস জাস্ট বলেন প্লিজ, যারা গত ক্লাস করেছিলেন। Sir, may I tell? ইয়েস ইয়েস। আচ্ছা 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 স্যার, প্রেজেন্টেশনে তো বেসিক্যালি আমরা একটা স্লাইড দিব, স্লাইডে ওভারভিউ থাকবে, ওভারভিউর পরে হোয়াট এভার উইল ডিসকাস দোজ উইল বি অ্যাভেলেবল অ্যান্ড দ্য মেইন কন্টেন্ট থাকবে, সামারি থাকবে, তারপরে কি নোটস থাকতে পারে, দিজ আর স্যার এফএকিউ থাকবে, ক্লোজিং থাকবে, তাই না? তো এখানে জি স্যার, এক্স্যাক্টলি ক্লোজিং আমি যে সামারিটাই ক্লোজিং। জি এখানে আমি এক্স্যাক্টলি যে অ্যান্সারটা জানতে চেয়েছি সেটা হচ্ছে
মডালিটিস অফ প্রেজেন্টেশন, মানে প্রেজেন্টেশন আমরা কি কি মডেলে দিতে পারি। আমরা মৌখিকভাবে দিতে পারি, আমরা স্লাইড শেয়ার করে দিতে পারি, তাই না? আরেকটা কি বলেন তো, আরেকটা কিভাবে দিতে পারি? লিখিতভাবে দিতে পারি, তাই না? তার মানে আমরা বলতে পারি ভিজুয়ালি, স্লাইড শেয়ার করে এবং রিটার্ন। আমরা এই 3 ভাবে দিতে পারি। তো এই 3টা কথা আপনার মনে রাখতে হবে। এইবার দেখেন এই যে verbal, visual, written, interactive, হ্যাঁ both way আমরা using these modalities help makes the presentation more engaging and effective, right? হ্যাঁ, এবার দেখেন গিভ এ ডেমো প্রেজেন্টেশন স্ট্রাকচার মেনটেন করে আপনি কিভাবে দিবেন। অর্থাৎ প্রথমে কি হবে, কালকে আমরা পড়েছিলাম কিন্তু প্রথমে প্রেজেন্টেশনে জি শুরুতে Introduction, হ্যাঁ, তারপর থাকে যে মেইন বডি, দেন তারপর মূল Conclusion. টপিকগুলো থাকে, কনক্লুশন থাকে, এফইকিউ থাকে, ক্লোজিং। জাস্ট এই স্ট্রাকচারগুলো যদি আপনি হিট করতে পারেন, আপনি ইংলিশে ফ্লুয়েন্ট না হলেও আপনার অ্যান্সার হবে। সো আমি আমার অভিজ্ঞতাটা এবার একটু শেয়ার করি, যেহেতু সব কিছু শেষ। ওরালটা আমি একটু পরে যাচ্ছি। আমি ইংরেজিতে আসলে একটু দুর্বল, হ্যাঁ, আমি বুঝতে পারি, যেহেতু আমি অনেক বছর ধরে বাইরের ক্লায়েন্টদের সাথে কাজ করি। আমি কথা বলতে পারি, জাস্ট ওই যে যেভাবে প্রশ্ন করে হোয়াট ইজ ইউর নেম, আমি বলতে পারি মাই নেম ইজ, এটা বলতে পারি। কিন্তু আসলে এই পর্যায়ে এসে আমাদেরকে আরেকটু ব্যতিক্রম ওয়েতে বলা উচিত। হ্যাঁ, একটু চমৎকার ওয়েতে বলা উচিত। ওইটা আমরা ছোটোবেলা থেকে যেভাবে শিখছি ওইভাবে না। তো সেই জায়গা থেকে আমি অ্যাসেসরকে পটাইছিলাম কীভাবে সেটা একটু বলি। আমার মনে হয় যে আমাদের ব্যাচে যতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল সবাই শুধু ওই অ্যাসেসমেন্টের আগের দিন পড়ালেখা করছিল। কিন্তু আমি যেহেতু জানি না কয়টা জব আসবে, কি আসবে, কিচ্ছু জানি না। আমি এই সিএস নিয়ে, সিভিএলএম নিয়ে, এটা নিয়ে প্রচুর স্টাডি করেছি, প্রচুর। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমার মাথায় মুখস্থ ছিল। সো স্যার যখন জিজ্ঞেস করতো, আমি বেশি না বলতে পারলেও, আমি ওই যে ইন্ট্রো ছাড়াও না বলতে পারলেও, আমি কিন্তু সিএস থেকে কোড করতে পারতাম। সিএসের ওয়ার্ডগুলো আমি ছেড়ে দিতে পারতাম। এই জন্য স্যার খুব হ্যাপি হয়েছিল আমার উপর। আমাকে বলেছিল যে, আমাকে ফিডব্যাক দিয়েছিল যে আপনি একটু বেশি চেষ্টা করবেন। সো সেই জায়গা থেকে চেষ্টা করতেছি। এখন শেষ সময়ে আপনাদেরকে বলতে চাই যে এই যে আপনারা ডেমনস্ট্রেট করবেন, আপনারা এই যে ছোটো ছোটো প্রশ্নগুলো আপনাদেরকে করবে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য রেডি থাকতে হবে। এবার আমি একটু বলি যে আমিও অ্যাসেসমেন্ট দিয়েছিলাম, আমাদের ম্যামও অ্যাসেসমেন্ট দিয়েছিল। আলহামদুলিল্লাহ ম্যামও কম্পিটেন্ট, আমিও কম্পিটেন্ট হয়েছি। সো অ্যাসেসর এক একজন এক এক রকমভাবে আপনাদেরকে অ্যানালাইজ করবে, এটা হচ্ছে বিষয়। সো আরেকটা কথা, আপনারা যদি ফ্লুয়েন্টলি অনেক সময় না বলতে পারেন, একটা টিপস আছে, সেটা হলো আপনি স্লোলি এবং ক্লিয়ারলি কথা বলার চেষ্টা করবেন। আপনি আই কনট্যাক্টটা মেইনটেইন করবেন। আপনি পারছেন না সেটা বোঝাবেন না স্যারকে। আপনি ক্লিয়ারলি স্পষ্টভাবে বলতে পারেন। এক্সপ্রেশন সাচ অ্যাজ থ্যাংক ইউ স্যার ফর দ্য অপরচুনিটি। আবার বলতে পারেন আই অ্যাপ্রিশিয়েট ইউর কোয়েশ্চেনস। না বুঝলে কুড ইউ প্লিজ রিপিট স্যার। তারপরে এই ছোট ছোট টিপস তারা এগুলোকে পজিটিভলি দেখবে। ধীরে ধীরে বলা, স্পষ্টভাবে বলা, কনফিডেন্টলি বলা, ভদ্র বা জেন্টল ভাষা ইউজ করা, প্রশ্নের উত্তর এক সেন্টেন্সে শর্টলি বললেও পারফেক্টলি বলা, না পারলে পোলাইটলি বলা আই এম সরি স্যার, এই আর কি। জি, এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা শিট একটু শেয়ার করব প্লিজ। এখানে আমাদের কিছু গ্যাপ ফিলার রয়েছে। অর্থাৎ আমরা যখন আলোচনা করি বা কেউ আমাদেরকে কোনো প্রশ্ন করে, সেক্ষেত্রে আমরা কিছু শব্দ আছে যেইগুলো আমরা আয়ত্ত করে ফেলতে পারলে আমাদের ইংরেজিটা আরও চমৎকার হবে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি আবার স্টপ করে। ওকে, এইখানে দেখেন, কিছু দেখা যাচ্ছে কি, একটু প্লিজ বলবেন আপনারা। মানে আমাদেরকে যখন কোনো প্রশ্ন করবে, সেক্ষেত্রে আমরা যদি এই গ্যাপ ফিলারগুলো ইউজ করতে পারি, দেখবেন আপনি এইগুলো ইউজ করতে করতে আপনার মাথায় অন্য শব্দটা চলে আসবে, রিয়েল অ্যান্সারটা চলে আসবে। যেমন ওয়েল মানে হচ্ছে আচ্ছা, আসলে। আমি এই শিটটা আপনাদেরকে দিয়ে দিব। অ্যাকচুয়ালি, অনেস্টলি স্পিকিং, আমরা এই কথাগুলো বলতে পারি। যখন প্রশ্নটা আমি বুঝবো, বুঝার সাথে সাথে কিন্তু আমার মাথায় অ্যান্সার আসবে না। সো আমি একটু ভাবসাব নিয়ে মোটামুটি ভালো পারি, ফ্লুয়েন্সি আছে আমার ভিতরে, এটা তাকে বোঝানোর জন্য আমরা এই গ্যাপ ফিলারগুলো ইউজ করতে পারি। ওই যে অনেস্টলি স্পিকিং, এটা বলার পর আপনি ওই যে মেন বিষয়টা আস্তে আস্তে থিঙ্ক করবেন, সাথে সাথে এটা চলে আসবে। সো এইটা আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রেও খুব হেল্প হয়। সো আমিও চেষ্টা করতেছি একদিন এক একটা শব্দকে প্র্যাকটিস করার জন্য, এক একটা
স্ট্রাকচারকে আমার ভিতরে আয়ত্ত করার জন্য আমি এইটাও আপনাদেরকে দিয়ে দিব। কথা বলার সময় বলতে পারি, I would like to say that according to my understanding, তারপর বলতে পারি I think the main reason is that, তারপর বলতে পারি let me explain, in my opinion I believe that এগুলোই আর কি স্যার বোঝাতে চেষ্টা করেছেন জি, ক্যাপসুল সেন্টেন্স হিসেবে, জি। তাই না স্যার? এছাড়াও যখন আপনার মাথায় আসবে না তখন আপনি এভাবে বলতে লেট মি থিংক, হ্যাঁ ওয়েল স্যার প্লিজ লেট মি থিংক, এভাবে বলে আপনি একটু একটু থিঙ্ক করেন। এটা কিন্তু প্রফেশনালি হচ্ছে, কিন্তু আপনি কিছুই না বলে আপনি যদি চুপ করে জানালার দিকে তাকায় থাকেন তাহলে বিষয়টা হবে কি যে আপনার মাথা থেকে সব চলে গেছে। সো এরকম একটা বিষয় ফুটে উঠবে। এই হচ্ছে আজকের এই বিষয়গুলো। তো এই পুরো জবের ক্ষেত্রে বা গতকালকের সেশনে আপনাদের কোনো সমস্যা আছে কি না আপনারা একটু প্লিজ বলেন, তাহলে আমরা ওরাল সেশনে চলে যাব। জি একটু প্লিজ আব্বাস সাহেব। আমি গতকালকে সিএসটা একটু খুলে দেখছিলাম, তো ওখানে কিছু হ্যাজার্ড সাইন এন্ড বিভিন্ন সাইন সম্পর্কে, সিম্বল সম্পর্কে আলোচনা করছে, কিন্তু ওগুলা বিস্তারিত মানে এমন কি আসবে যে আমাদেরকে এমসিকিউ দিবে যে হুইচ সাইন রিপ্রেজেন্টস হোয়াট, এরকম টাইপস আসবে নাকি জাস্ট এগুলো নিয়ে আমাদের ডিসকাশন হবে? যদি এটা সাধারণত একটু ক্লিয়ার এই বিষয়গুলো আসে না, হ্যাঁ সাধারণত এই বিষয়গুলো আসে না, বাট আমাদের জানা উচিত, এ হচ্ছে বিষয়। কারণ আমাদের প্রশ্নে তো এখন পর্যন্ত কোনো অ্যাসেসমেন্টে এনএসডি এর মনে হচ্ছে 250-এর বেশি বা আরও বেশি অকুপেশন রয়েছে। কোনো অকুপেশন এখন পর্যন্ত আমরা রিটেন কোশ্চেনের ভিতরে কোনো সাইন ব্যবহার করতে দেখি নাই। হ্যাঁ, তো না, সেক্ষেত্রে তারপরে এই প্রশ্নটা আসতে পারে, হোয়াট ইজ এ হ্যাজার্ড সাইন? আপনি হ্যাঁ, বলতে পারেন এ হ্যাজার্ড সাইন ইজ এ সেফটি সাইন ইউজ টু ওয়ার্ন পিপল জি about potential danger or risk in a workplace or public area. তারপরে হাই ভোল্টেজ, এটাকে ইন্ডিকেট করে রিস্ক অফ ইলেকট্রিক শক। ফ্লামেবল ম্যাটেরিয়ালস, আবার টক্সিক সাবস্টেন্স ইন্ডিকেট পয়জনাস অর হার্মফুল কেমিক্যাল। স্লিপারি সারফেস, এটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখি। ওয়ার্ম, এটাকে ওয়ার্ন করে অ্যাবাউট দ্য রিস্ক অফ স্লিপিং অ্যান্ড ফলিং। বিকজ আপনি যদি স্লিপারি সারফেস লেখা থাকে, ইউ হ্যাভ টু অ্যালার্ট যে আমি যদি এখান থেকে যাই তাহলে আমি পড়ে যেতে পারি, তাই না? তারপর রেডিয়েশন হ্যাজার্ড, আপনি যখন কোনো জায়গায় প্রেগনেন্ট কোনো উইমেন তা আননেসেসারি এক্স রে করবে যে জায়গাতে, সেখানে না যাওয়াটা উচিত, সে কারণে ওখানে লেখা থাকে কিন্তু রেডিয়েশন হ্যাজার্ড। এটাতে ওয়ার্ন করে অ্যাবাউট রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস, সো দ্যাট এ হ্যাজার্ড সাইন ইজ এ ওয়ার্নিং সাইন দ্যাট অ্যালার্টস পিপল টু পটেনশিয়াল ডেঞ্জার অর রিস্ক। মানে এটি সতর্কতামূলক চিহ্ন যা মানুষকে সম্ভাব্য বিপদ বা ঝুঁকি থেকে সতর্ক করে। সো এই দুর্ঘটনা প্রতিরোধ করতে আমাদের কর্মক্ষেত্রে বা বাসাবাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট টু নো। ইয়েস। নাজমুল থ্যাংক ইউ স্যার সো কথা মাচ। বলতে চেয়েছিলেন স্যার। নাজমুল স্যার বলুন প্লিজ। স্যার প্রচুর ব্যস্ত থাকে, স্যার সিভিডি এর ক্লাস করাচ্ছে তো। না, অ্যাটেনশন নাজমুল স্যার, আপনার কাছ থেকে কিছু শুনতে চাই, আরো এক্সপ্লেইন। জি জি স্যার, স্যার বলুন, স্যার হ্যান্ড রাইজ করছেন। আনমিউট করে কথা বলতেছিলাম। আচ্ছা, বলতে চাচ্ছিলাম সাইন সাইন চিহ্নগুলো আসতে পারে, বুঝতে পারছেন? কনস্ট্রাকশন সেক্টরে এসব প্রশ্ন আসে, একটা দুইটা কোশ্চেন। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু যদি তাহলে একটু সময় দেন আমি একটু একটা জিনিস দেখাচ্ছি। একটা এক্সপেরিমেন্টে একটা কোশ্চেন আসছে যে আমরা ওয়াশরুমে গেলে বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করি, লেডিস এন্ড জেন্টস এর, এরকম একটা কোশ্চেন গত শনিবারের ইংলিশ ফর ওয়ার্ক একটা এক্সপেরিমেন্ট আসছিল। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের কাছে মানে যদি সময় হয় আমি সব কিছু মিলে 3-4 মিনিটের একটু সময় নিব। এখানে আমি জাস্ট ওই যে আপনাদের সিভিএলএম এর ভিতরে দেখবেন যে অ্যাসেসমেন্ট মেথডে লেখা আছে যে আমরা রিটেন, ডেমনস্ট্রেশন, ওরাল এবং আরেকটা রয়েছে যেটা হচ্ছে পোর্টফোলিও। সো আমি তো তখন জানতামই না যে কীভাবে অ্যাসেসমেন্টে প্রশ্ন আসে। সো আমি কি করেছিলাম, আমি কিন্তু কিছু পোর্টফোলিও রেডি করেছিলাম। সো ওই পোর্টফোলিওগুলো একটু দেখানোর চেষ্টা করি। আপনারা চেষ্টা করবেন যাদের একটু দুর্বলতা আমার মতো তারা এইভাবে একটু গোছায় নিতে পারেন। আমি একটু শেয়ার করি প্লিজ। আর আমি নাজমুল স্যারের অ্যান্সারটা দিচ্ছি। অ্যাকচুয়ালি সাধারণতভাবে টয়লেট বা ওয়াশরুমে হ্যাজার্ড সাইন ব্যবহার করা হয় না।
তবে যদি মেঝে ভেজা থাকে বা রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয় বা মেরামতের কাজ চলতে থাকে, আচ্ছা তখনই কেবল সতর্কতামূলক কিছু সাইন ইউজ করবে। যেমন ক্লিনিং কেমিক্যাল সাইন, এটা ওই যে চারটা একটা মাথার সাথে চারটা তীর দেওয়া থাকে, ওইটা তখন বোঝা যায় যে ওয়াশরুম ইজ বিং ক্লিন। তারপরে ওয়েট ফ্লোর সাইন লেখা থাকে আপনার ক্লিনিং, বিকজ অফ ওটা তখন স্লিপ রিস্ক থাকে। তারপরে ওয়েট ফ্লোর সাইন থাকে আফটার ক্লিনিং, এটা হলো স্লিপ রিস্ক যেটা। এইগুলো কিছু সিম্পল থাকে অ্যাকচুয়ালি। এই জি স্যার, আসলে এটাই বোঝানোর চেষ্টা করেছিল যে অন্যান্য অকুপেশনে এগুলো আসে, তো আমাদেরও একটু প্রিপারেশন নেওয়া উচিত এটা। আচ্ছা, রেডিয়েশন হ্যাজার্ড, রেডিয়েশন এটা কোন হ্যাজার্ডের মধ্যে পড়ে? রেডিয়েশন স্যার এটা তো ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে, যেহেতু ওই যে আওয়াজ, হ্যাঁ। মানে বেশি আওয়াজ, কম আওয়াজ, তাপ, কম তাপ, বেশি তাপ, এগুলো ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে। স্যার ভুল হলে জানাবেন অবশ্যই স্যার, আমি খুব কনফিডেন্টলি বলে দিলাম। স্যার আর কিছু স্যার, আরেকটু প্লিজ আপনারা, আমি একটু কিছু জিনিস রেডি করতেছি, একটু দেখাবো। আই লাভ রাইস, বিরিয়ানি, ভেজিটেবলস। আই লাভ স্পাইসি ফুড এন্ড অ্যাকচুয়ালি কিছু রেডিয়েশন ন্যাচারাল আর কিছু ম্যান মেড। রেডিয়েশন মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, সেই কারণেই রেডিয়েশন ইজ এনার্জি অ্যাকচুয়ালি দ্যাট ট্রাভেলস ইন দ্য ফর্ম টু ওয়েভস অ্যান্ড পার্টিকুলার্স থ্রো স্পেস অর ম্যাটেরিয়ালস। এক ধরনের শক্তি যা একটা এক স্থান থেকে অন্য স্থানে যায় অ্যাকচুয়ালি। এটা ক্ষতিকর হতে পারে, এক্স রে বা গামা রশ্মি, এগুলো আর কি। এটা বাংলাটা খুব ভালো করে জানা নেই। আচ্ছা, আপনাদেরকে একটু দেখাই যে আমি কিভাবে আসলে এই প্রিপারেশনগুলো নিয়েছিলাম। is not working. There is a payment issue this month. How about talking to the manager? ওকে, এটা একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, Assalamu alaikum. This is Al Amin. I'm energy certified trainer and assessor. I live in Chattogram, Bahadarhat, to be more exact. My father's name is Abdul Madan. My mother's name is Farida Begum. I have a brother and I have a sister. Professionally, I work at Smart Freelancing IT Institute as a digital marketing trainer. This is my students. He is a very good student. He's a very good at digital marketing sector. So where are you from? I am from Rangpur. Do you like tea? Yes, I like tea. Sir, are you happy now? Yeah, I'm so happy. Alhamdulillah. Could you please give me the pen? Yes. Yeah, thank you so much. আচ্ছা এটা আমি একটু বলি। হ্যাঁ, আমার দুর্বলতার বিষয়টা আমি আগে শেয়ার করে ফেলি যে আমার একটু দুর্বলতা রয়েছে। সেক্ষেত্রে আমি কি করেছিলাম, যেহেতু আমার দুর্বলতা রয়েছে আমি জানি, আমি খুব ছোট্ট করে আমি প্র্যাকটিস করেছিলাম। যেহেতু জিজ্ঞেস করলে যেন আমি অ্যাটলিস্ট এতটুকুই বলতে পারি। আমি 2 মিনিট দরকার নাই, আমি 1 মিনিট বলবো, কিন্তু 1 মিনিট 1 মিনিটের মতো হবে। আমি সিএস পড়ছি, বুঝি, এটা বোঝাবো আর কি। আচ্ছা, তারপরেটা একটু দেখেন। এই যে আমরা আইডেন্টিফাই চ্যালেঞ্জেস ইজ ডেইলি লাইফ, এই ক্ষেত্রে আমরা কীভাবে কথা বলতে পারি সেটা আমি ভিডিওতে পোর্টফোলিও, যখন আমি ভাবছিলাম পোর্টফোলিও আসতে পারে বা পোর্টফোলিও নিতে পারে, যেহেতু আমাদের সিএসের ভিতরে লেখা আছে যে অ্যাসেসমেন্ট মেথডের মধ্যে পোর্টফোলিও শব্দটা যুক্ত করা আছে, এই জন্য আমি এগুলো রেডি করেছিলাম তখন। Fan is not working. My Fan? fan is not working. There is a payment issue this month. How about talking to the manager? What do you think about this plan? Maybe we should leave early. Let's try a new solution. The best solution to practice daily. I'm looking for a job. Presentation structure. Introduction, main body, conclusion, FAQ, closing. Good morning, everyone. This is Al Amin. I'm your teacher, and I have been working. এক্ষেত্রে আমি এগুলোর চেষ্টা করেছিলাম আর কি। হ্যাঁ, পুরো একটা সিএসের ভিতরে যা আছে প্রত্যেকটাকে আমি উঠায়া একটু গোছালো ওয়েতে নিয়ে আসার চেষ্টা করেছিলাম। আরেকটা একটু দেখাই, এখানে আমি হ্যাজার্ড সায়েন্সগুলো দেখানোর চেষ্টা করেছিলাম, দেখলে আপনাদের রিচ হবে, যেহেতু হ্যাজার্ডটা নিয়ে কথা আসছিল। আচ্ছা, আমি আলামিন স্যার, আমি কি জানি নাজমুল স্যারের একটা অ্যান্সার দিতে চাই। Please, উনি please. বলেছিলেন, উনি বোধহয় প্রশ্ন করেছিলেন কি জানি রেডিয়েশন কোন টাইপের হ্যাজার্ড। রেডিয়েশন ইজ এ ফিজিক্যাল হ্যাজার্ড, প্রবাবলি আলামিন স্যার অ্যান্সার করেছেন, বিকজ দ্যাট ক্যান কজ হার্ম টু দ্য বডি বাই ড্যামেজিং সেল অ্যান্ড টিস্যু।
এটা শরীরের কোষ এবং টিস্যুর ক্ষতি করতে পারে বলেই এক্স-রে এবং এটাকে কি বলে এমআরআই এর মাধ্যমে দ্যাট ইজ দ্য এটা ফিজিক্যাল হ্যাজার্ড। থ্যাংক ইউ। ইয়েস। আচ্ছা, I dislike, এই যে দেখেন আমরা ফুড I প্রেফারেন্স ব্যবহার love করতে পারি। rice, biryani, vegetables. I love spicy food and I dislike too much oily food. My favorite food is biryani because it's delicious. My favorite festival is Eid ul Fitr. We decorate our house. I go to mosque for prayers, and then we go to relatives. We eat shemai, biryani, etc. etc. Bangladesh has a rich culture and tradition. We enjoy folk song, dance, and other festivals. তারপরে গেল আরেকটা আছে, আরো 2-3টা ছিল কিন্তু এগুলো এখন কোথায় আছে সেটা জানি না, ইনস্ট্যান্ট খুঁজে বের করলাম আর কি। স্যার আপনি কোশ্চেন অ্যানসার পর্ব একটা করবেন কাইন্ডলি। হ্যাঁ, ইনশাল্লাহ প্লিজ করব, শিওর। My fan is not আচ্ছা, working. এটা তো দেখাই ফেলেছি। হ্যাঁ, সো এইভাবে আপনারা করবেন। আর কাইন্ডলি আপনাদের প্রতি অনুরোধ থাকবে ওই যে সেফটি সায়েন্স যেগুলো লেখা রয়েছে ওই সিএস থেকে শব্দটা ধরে ধরে একটু, আচ্ছা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি প্লিজ। কিন্তু আমার ইংলিশের সিএসটা তো এখানে নাই মনে হচ্ছে, আমার কম্পিউটারে ইংরেজির সিএসটা আছে কিনা একটু দেখি। আচ্ছা, এখন তো পাবো না। আপনারা যেটা করবেন ওই সিএসের যে শব্দগুলো রয়েছে, যে হেজার্ডগুলোর কথা, সায়েন্সেরগুলোর কথা বলা হয়েছে, এই সায়েন্সগুলো একটু দেখে ফেলবেন, মানে গুগল করে করে দেখে ফেলবেন যে কোনটার সাইন কীরকম, এটা একটু দেখে ফেলবেন। দেখে ফেললে আসলে শেখা হয়ে যাবে। হ্যাঁ, সব কিছু তার পরীক্ষার জন্য না, শেখার জন্য থাকে। আচ্ছা, এরপর এর মধ্যে থাকতে পারে নো এন্ট্রি, নো স্মোকিং, নো লিটারিং, প্রহিবিশন সাইন, স্লিপারি ফ্লোর, টক্সিক সাবস্টেন্স, হাই ভোল্টেজ, এইগুলো হলো ওয়ার্নিং সাইন, কশন। এইবার আমরা তাহলে কি চলে আসতে পারি, আমরা ওরাল অর্থাৎ শেষে যে প্রশ্ন উত্তর পর্বটা থাকে ওইটা নিয়ে কথা বলবো এখন ম্যাম। জি প্লিজ। জি, দেখেন ওরালে আপনাদের অ্যান্সারগুলো তারাই দিবেন যারা এখানে এতক্ষণ ক্লাস নিয়েছেন, প্লিজ। জি, এইখানে দেখেন আমাদের 10টা ওরাল কোশ্চেন আসে পরীক্ষার মধ্যে। সো এখন এটা কি প্রশ্ন উত্তর নিব স্যার ম্যাম, সবার কাছ থেকে বলতেছেন এরকম? না, আপনি পড়ে ফেলেন। যদি আপনাদের মধ্যে থেকে ইন্টারাকশন এক্সপেক্ট করছি, আপনারা কাইন্ডলি মজা পাচ্ছেন কিনা, কিছু শিখছেন কিনা, ভালো লাগছে কিনা আমরা বুঝতে পারছি না। সে কারণে আপনাদের অপশন আছে নিজেরাই আনমিউট করে কথা বলা, প্লিজ কথা বলুন। জি, দেখেন আমাদের এখানে 10টা কোশ্চেন আসবে। এই 10টার ভিতরে নাজমুল স্যার ভালো বলতে পারবে, নাজমুল স্যার আছে কিনা। এক্ষেত্রে স্যার কয়টা পারলে আপনারা কম্পিটেন্ট হিসাবে কাউন্ট করেন স্যার? এগুলো আসলে ডিপেন্ড করে, রিটেন পার্টটা যদি ভালো হয় তখন অ্যাসেসর বিষয়টাতে তেমন একটা ইয়া দেয় না। মূল বিষয়। তারপরে অনেক সময় অনেক অ্যাসেসররা স্টুডেন্টকে যাচাই করার জন্য 10টা কোশ্চেনই করে। আবার ওরাল কোশ্চেনে যে 10টা কোশ্চেন থাকে এখান থেকে যে ওরাল কোশ্চেন 10টা করে, বিষয়টা আসলে এরকমও না। ইন্ডিভিজুয়ালি সে যে কোনো ভাবেই আপনাকে জিজ্ঞাসা করতে পারে, যে কোনো ধরনের কোশ্চেনই ওরালি জিজ্ঞাসা করতে পারে। দেখা গেলো 2-3টা কোশ্চেন করলো, আপনি ফ্লুয়েন্টলি আনসার করতে পারলেন, তখন বললো যে ইটস ওকে, হ্যাঁ থ্যাংক ইউ বলে বিদায় করে দিতে পারে। এটা আসলে টোটালি ডিপেন্ড করে অ্যাসেসরের উপর। অ্যাসেসর চাইলেও 10টা জিজ্ঞাসা করতে পারে, তাহলে 1-2টা কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করলে ফ্লুয়েন্টলি আনসার পেলে সে তাকে আপনাকে ছেড়ে দিবে। আশা করি এই ইংলিশ ফর ওয়ার্কে 10টা কোশ্চেন করবে না, আপনি 2-3টা কোশ্চেন যদি একটু ভালোভাবে আনসার করতে পারেন আশা করি ধরে নেবেন। তবে আমাদেরকে প্রস্তুতি রাখতে হবে, সেটা হচ্ছে যে 10টা কোশ্চেন আমরা একটু ভালোভাবে পড়বো, বুঝে আনসার করার চেষ্টা করবো। ধন্যবাদ। ইনশাআল্লাহ, ধন্যবাদ স্যার, অনেক চমৎকার করে বুঝিয়েছেন। থ্যাংক ইউ। সেই কারণেই রিকোয়েস্ট করেছি যে ইফ ইউ কাইন্ডলি কারেজ ইন্টারাকশন এন্ড সাজেশন, এরকম যদি সাজেশন দেন এবং ইন্টারাকশন করেন তাহলে ক্লাস উইল বি মোর ইন্টারেস্টিং এন্ড এনগেজিং। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সেক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন করতে পারে যে হাউ ক্যান ইউ ইমপ্রুভ ইউর ইংলিশ স্কিল ইন ইউর ডেইলি লাইফ, এরকম একটা প্রশ্ন করতে পারে। এটার অ্যান্সারটাও লিখে দেওয়া হয়েছে,
আপনারা এই সম্পর্কে যতটুকু পারেন বলবেন আর কি। এক্ষেত্রে কি বলা হয়েছে, ধরেন আমরা ইংরেজি বই পড়তে পারি, নিউজ পেপার পড়তে পারি, আমরা ইংলিশ ভিডিও দেখতে পারি, এবং আমরা ইংরেজি নিউজ দেখতে পারি, এই কথাগুলো বলা হয়েছে আর কি। 2 নম্বরে দেখেন বলা হয়েছে হাউ ক্যান লার্নিং ইংলিশ হেল্প ইউ ইন ইউর ফিউচার কেরিয়ার, অর্থাৎ ইংরেজি আপনার ভবিষ্যৎকে কীভাবে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে আমাদের জবের ক্ষেত্রে সাহায্য করতে পারে। হ্যাঁ, ইট ইমপ্রুভস মাই কমিউনিকেশন স্কিলস অ্যান্ড কনফিডেন্স। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো ইট হেল্পস মি কমিউনিকেট উইথ ক্লায়েন্টস অ্যান্ড কলিগস। খুব চমৎকার করে শব্দগুলো কোট করা হয়েছে, এগুলো আমি রেডি করেছিলাম আর কি। হ্যাঁ, হাউ উইল ইউ গ্রিট এ কাস্টমার অ্যাট ইউর ওয়ার্ক প্লেস, কীভাবে আপনি কাস্টমারের সাথে কথা বলবেন, এটাও বলা হয়েছিল। যেমন আই উইল গ্রিট এ কাস্টমার পোলাইটলি বাই সেইং গুড মর্নিং বা আফটারনুন স্যার ম্যাম, হাউ ক্যান আই হেল্প ইউ, আমরা এভাবে জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ, আই উইল সিম্পলি You can অ্যান্ড also আস্ক add, ক্লিয়ারলি। good morning, welcome to our office. Good morning, welcome to our office. Thank you for visiting us. How may I assist you, sir, today? This চমৎকার। হ্যাঁ, আমরা এইভাবে শব্দগুলো ব্যবহার করতে পারি। হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর ডে, আপনি কীভাবে সাধারণত আপনার দিনটা কাটান, এইভাবে আপনি একটু বলে দিবেন। আপনি নাস্তা করেন, দুপুরে খাবার খান, ঘুমান, ক্লাস নেন, এইগুলো একটু বলে ফেলবেন আর কি, ইংরেজিতে বলার চেষ্টা করবেন, শেষ হয়ে যাবে। তারপর দেখেন হাউ উড ইউ ডিসক্রাইব ইউর পার্সোনালিটি, অর্থাৎ আপনার পার্সোনালিটিটা বলবেন আপনি কি যে ইনবাউন্ড, আপনি কেমন মানুষ, অনেস্ট পার্সন, আপনি ইথিক্স মেনটেন করেন, আপনি অনেস্ট, এই কথাগুলো আপনি আপনার কয়েকটা অ্যাডজেক্টিভ এখানে শেয়ার করে দিবেন, শেষ। তারপর দেখেন ক্যান ইউ নেম অন টিচার ইউ লাইক, মানে আপনার পছন্দের একজন টিচারের সম্পর্কে আপনাকে বলতে বলবে, আপনি কেন তাকে পছন্দ করেন সেই সম্পর্কে একটু জানতে চাইবে। তারপর দেখেন হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, অর্থাৎ যে কোনো একটা ধরে দিয়ে বলবে যে আপনি ব্রেকফাস্টে কী করেন, লাঞ্চে কী খান আর ডিনারে কী খান, জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ, এটা কিন্তু আপনারে ওই ডেমনস্ট্রেশন সময় জিজ্ঞেস করতে পারে এবং আপনাকে ওরালেও জিজ্ঞেস করতে পারে। তারপর দেখেন ডু ইউ লাইক ইউর ক্লাসমেট কলিগস, আপনি কি ক্লাসমেটকে পছন্দ করেন, এইবার এখানে বলেছে যে হোয়াট ডু ইউ মিন বাই সিবি। দেখছেন, সিবি বলতে আমরা সবাই কিন্তু বুঝি যে সিবি কী, কিন্তু আসলে যদি জিজ্ঞেস করা হয় সিবি কী, তখন কিন্তু আমরা সহজে বলতে পারি না, মাথায় তো আসে না সংজ্ঞা, তাই না? যেমন কুকুরকে যদি বলি, আপনাদেরকে কুকুরের ছবি দিয়ে যদি বলি এটা কি, আপনারা বলবেন কুকুর, আমি বলবো কুকুর কাকে বলে, তখন কিন্তু মাথায় অ্যান্সার আসে না। এগুলো একটু এই ধরনের কোশ্চেন বিভিন্ন জায়গায় হয়ে যায়। তো সেক্ষেত্রে এগুলোতে ঘাবড়ে না যে আপনি চেষ্টা করবেন এটা আসলে কি, এটাকে কোনোভাবে একটু সুন্দর সংজ্ঞায়িত করা যায় কিনা। তো দেখেন এটা আমার অ্যাসেসমেন্টে এসেছিলো। সো আমার মাথায় তখন তো কোনো কাজ করে নাই। সো আমি তখন এই যে এগুলো বলার চেষ্টা করেছিলাম, সিভি মিনস কারিকুলাম ভিটা, ইট ইজ এ ডকুমেন্ট দ্যাট শোজ এ পার্সনস ইনফরমেশন, অর্থাৎ সিভির ভিতরে কী কী থাকে ওইগুলো আমি অ্যাড করে দিয়েছি আর কি। হ্যাঁ, এডুকেশন, স্কিল অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইট ইউজড হোয়েন অ্যাপ্লাইং ফর এ জব, আমরা জবের ক্ষেত্রে আমরা সিভিটা ব্যবহার করি, এই হচ্ছে এরকম। সো আপনাদেরকে আরও একটা দিয়েছিলাম, ওই শিটগুলো আপনারা দেখবেন। আপনাদেরকে একটু বলে রাখি, এগুলা খুব কমন পড়ার মতো, অর্থাৎ আপনাদের যদি কপাল ভালো থাকে একবার হুবহু কমন পড়তে পারে। দুটো সাজেশন দিয়েছি, আর সেক্ষেত্রে আরও যদি সাজেশন কালেক্ট করতে পারি বা আপনারাও যদি কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা একজনের সাথে সাহায্য করে একটু প্রিপারেশন নিয়ে ফেলবেন। অর্থাৎ প্রিপারেশনটা যদি ভালো থাকে তাহলে আপনি ভালো করতে পারবেন। সিএসের ভিতরে কিছু শব্দ ছিল যেগুলো আপনাদেরকে একদম সিএস কোড করে বলতে হবে, যেগুলো আপনি আসলে সত্যিকার অর্থে এখানে কেউ এই সিএস পড়ার আগে এইভাবে স্ট্রাকচার মেনটেন করে জানতেন না। অর্থাৎ এই যে প্রেজেন্টেশন মডালিটিস যে 3টা, আপনি হয়তো 10টা জানেন, কিন্তু যে 3টা এখানে বর্ণনা করা হয়েছে এই 3টার একটা আপনার ওই 10টার ভিতরে নাই। সো তার মানে এটা প্রমাণিত হলো যে আপনি সিএস পড়েন নাই, এটা একটা বিষয়। তারপর প্রেজেন্টেশন স্ট্রাকচার, যে প্রথমে কি ইন্ট্রোডাক্ট করতে হয়, দেন তারপর মেইন বডি, তারপর এফএকিউ, তারপর ক্লোজিং, এই যে ধাপগুলা, এই ধাপগুলা শেয়ার করতে হবে। তারপর ধরেন আপনি হয়তো জানেন যে হ্যাজার্ড হচ্ছে 4 প্রকার, কিন্তু আপনার প্রশ্ন আছে হোয়াট কাইন্ডস অফ হ্যাজার্ড, বা হ্যাজার্ড কত প্রকার। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন যে 4 প্রকার, তাহলে কিন্তু হচ্ছে না, কারণ সিএসের ভিতরে বলা আছে 6 প্রকার। কিন্তু সিভিটি এর অর্থাৎ কম্পিটেন্সি বেস অ্যান্ড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট, ওখানে ওভারঅল 4টার কথা বলা হয়েছে, আরেকটা একটু ডিসক্রাইবলি বলা দিয়েছে সাইকোসোশ্যাল হ্যাজার্ড সম্পর্কে, এগুলো বলা হয়েছে আর কি। সো এক এক জায়গায় এক এক রকম অ্যান্সার করতে হয়, প্রশ্নের অ্যান্সার করতে হয়। সো মনে রাখবেন যে আপনাদের সিনারিও বেস কোশ্চেন আসবে যদি কঠিন কেউ পড়ে। সো আমি একটু বলে রাখি আপনাদেরকে, যদি আতিক স্যার পড়ে তাহলে আপনাদের অ্যাসেসমেন্ট খুবই ভালো হবে। এছাড়া ওই যে
যিনি ম্যামদের অ্যাসেসমেন্ট নিয়েছিল উনিও যদি আসে। আমিনুল ইসলাম, হি ইজ গুড বাট বেশি স্ট্রং পারসন, ঘাড়ও ঘুরানো যায় না। পাশের জনের কাছ থেকে একটা কলম নেবেন, সেটাও সে চোখ বড় বড় করে তাকায়। কোনো কারণে আপনার একটা পার্স নিচে পড়ে গেল, ওটা উঠানোর ছেলে সে নিজে তাকায় যে আপনি কোনো কিছু জানার জন্য গেছেন কিনা, এবং খুব তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু পরখ করেন। ওতে মানে মনে হচ্ছিল বিসিএস পরীক্ষা বা অনেক বড় কোনো পরীক্ষা, এরকম করে পরীক্ষা দিয়েছি আমরা। কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার না ডান ম্যাম, চমৎকার একেবারে অথেন্টিক ওয়েতে সে পরীক্ষা নিয়েছে, এবং আমাদেরকে বলেছে যে আপনারা যখন অ্যাসেসর হবেন আপনারা এভাবেই নেবেন। হি ইজ ভেরি গুড এট হার্ট এবং ভালো একজন ব্রেনি টিচার, এবং ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশের হেড। উনি নিজেই সিএসটা ডেভেলপ করেছে ম্যাম, উনি নিজেই সিএস ডেভেলপ করেছে। অনেক ভালো লেগেছে, অনেক ভালো মানুষ। আসলে বিষয় ভালো লাগে কাদের কাছে? যারা ভালো স্টুডেন্ট তাদের কাছে সবকিছুই ভালো লাগে। আর যাদের মধ্যে একটু আচ্ছা স্যার, দুর্বলতা আপনি থাকে। একটা কথা বলেছিলেন, হোয়াট ইজ সাইকোসোশিয়াল হ্যাজার্ড, রাইট? জি আচ্ছা, এইটা কি ওয়ার্ক প্লেস স্ট্রেস, হেভি ওয়ার্কলোড, হ্যাঁ এগুলো হলো এক্সাম্পল। জি জি পুয়ার কমিউনিকেশন, জব ইনসিকিউরিটি, ল্যাক অফ সাপোর্ট ফ্রম ম্যানেজমেন্ট, কনফ্লিক্ট উইথ কলিগ, এইগুলো হলো সাইকোসোশিয়াল হ্যাজার্ড। হ্যাজার্ড, ইয়েস। আবার একটু বলে রাখি, হ্যাঁ আর এগুলো কিছু হচ্ছে কিছু সিএসএ ওটাকে মেন্টাল হেলথ হিসেবে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ 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 অবশ্যই মেন্টাল হেলথ হিসেবে বলা হয়েছে। তারপর একটু জিজ্ঞেস করি, যেহেতু সবাই এখানে। সাইকোসোশিয়াল হ্যাজার্ড গুলো কিন্তু মানুষের মেন্টাল হেলথকে উইক করে দেয়, সামাজিক সুস্থতাকে প্রভাবিত করে, স্ট্রেস হয়রানি করে এবং মানুষকে অসুস্থ করে দেয়। মানে জাস্ট এগুলো এক্সপ্লেইন করা এই জন্য যে এটা নেগেটিভ ইম্প্যাক্ট জিজ্ঞেস করতে পারে, তাই না? আচ্ছা, আমি কয়েকটা হেজার্ড সম্পর্কে একটু প্রশ্ন করি আপনাদের একটু কথা বলার জন্য, সবাই যেন একটু জয়েন করেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা ধরেন আমাকে একটা সাপে কামড় দিল, এই সাপে কামড়টা এটা কোন ধরনের হেজার্ড? বায়োলজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হেজার্ড, তাই না? আচ্ছা চমৎকার, মাশাআল্লাহ আপনি অ্যান্সার করে ফেলেছেন। আচ্ছা ধরেন আমি ভুল পদ্ধতিতে কোনো একটা কাজ করতেছি, যেটা আপাতত দৃষ্টিতে আমার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা ক্ষতি হচ্ছে একটু একটু করে, এটা কোন ধরনের হেজার্ড হতে পারে? আর্গোনিমিক্যাল হ্যাজার্ড। এটার একটা উদাহরণ। যেমন ধরেন আমি কোনো একটা কাজ করতেছি বসে বসে, অথবা এমন একটা কাজ আমি করতেছি যেটাতে আমার ফিজিক্যালি এমন কন্ডিশনে আছে যেটাতে আমার হাড় ক্ষয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আমার দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে, বা আমি ওই একই অভ্যাসে আমার রেগুলার লাইফেও প্র্যাকটিস করতেছি আমার নিজের অজান্তে। চমৎকার চমৎকার, মাশাআল্লাহ খুব ভালো অ্যান্সার করেছেন আপনি। অ্যাসেসররা এগুলো খুব ভালো পারে, হ্যাঁ, যেহেতু অনেক কষ্টের পর এই কম্পিটেন্ট হয়। সেক্ষেত্রে আপনাদের আর আচ্ছা, কোনো কিছু বলার আছে কিনা ম্যাম, বা কিভাবে কন্টিনিউ করতে চাচ্ছেন প্লিজ বলবেন। আমি প্রেজেন্টেশন স্ট্রাকচারটা নিয়ে জানতে চাচ্ছিলাম অন্য একজনের কাছে যারা এখানে প্রেজেন্ট আছেন। আমি সাজিন সাজিন আছেন, আপনাকে জিজ্ঞেস করছি প্রেজেন্টেশন স্ট্রাকচার সিম্পল একটা এক্সপ্লেইন আপনি করতে পারেন। যেমন এ গুড প্রেজেন্টেশন ইউজুয়ালি হুইচ থিংস ফলো করা হয়, অ্যাকচুয়ালি মেইন পার্টগুলো বলেন। আপনি কি আছেন? জি আছি। বলুন। আচ্ছা, একটা প্রেজেন্টেশন যখন আমরা দেই, এটা আসলে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলাটা কিংবা কোনো এক্সাম্পল টেনে নিয়ে এসে বলাটা খুব ইম্পোর্টেন্ট। কারণ সেক্ষেত্রে আসলে বোঝা যায়, মানে আপনি যাকে বোঝাবেন, প্রেজেন্টেশন যাদেরকে দেখাবেন, সেক্ষেত্রে তাদের এটা বুঝতে ইজি হয়। সো নরমালি যদি আমরা বলি যে আপনি আপনার একটা ফেভারিট কোনো মুভি নিয়ে যদি কথা বলেন, শুধুমাত্র সেক্ষেত্রে ইনস্ট্যান্ট আমরা মুভির নামটা বলে দিলে কিন্তু মানুষজন বুঝবে না। সেক্ষেত্রে এখানে আপনি আপনার নিজের লাইফের সাথে রিলেট করে বলতে পারেন যে এখানে এরকম একটা সিন দেখিয়েছিল যেটাতে আমি আমার লাইফের সাথে রিলেট করতে পেরেছি। আমি অমুক জায়গায় গিয়েছিলাম, সেখানে এরকম একটা কিছু হয়েছিল। তো এরকম আসলে এক্সাম্পল ক্রিয়েট করে বললে যাদের উদ্দেশ্যে এই প্রেজেন্টেশনটা দেয়া হচ্ছে তারা খুব ইজিলি বুঝতে পারবে। থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যেমন বিগিনিং এ ইন্ট্রোডাকশন, গ্রিট দ্য অডিয়েন্স, ইন্ট্রোডিউস ইউরসেলফ, স্টেট দ্য টপিকস, এক্সপ্লেইন দ্য পারপাস অফ দ্য প্রেজেন্টেশন, এইগুলো আপনাকে ইনক্লুড করতে হবে। তারপরে মেইন পার্ট যে বডির, এক্সপ্লেইন ইউর মেইন পয়েন্ট, এক্সাম্পল, অর্গানাইজ আইডিয়াস স্টেপ বাই স্টেপ,
তারপর এইগুলো কনক্লুশন এগুলোকে ইনক্লুড করতে হবে যে কোনো কিছু আপনি প্রেজেন্টেশন দিতে গেলে। 3 মেইন পার্টস থাকে, ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। থ্যাংক ইউ সো মাচ। তাহলে summarize the key point and ends the presentation, তাই না? A presentation has 3 main part: introduction, body and conclusion. The introduction introduces the topics, the body explain the details, and the conclusion summarize the key point and ends the presentation. এইটুকুনি আর কি যদি আপনাদের মাথায় থাকে তাহলে যে কোনো প্রেজেন্টেশনে সুন্দরভাবে প্রেজেন্ট করা পসিবল। ভূমিকা, মূল আলোচনা এবং উপসংহার, মানে একটা পরিচয় করানো, মূল অংশে বিস্তারিত ব্যাখ্যা এবং উপসংহারে আপনি সার সংক্ষেপ দিতে পারেন এবং শেষে ধন্যবাদ দিয়ে এটাকে এন্ড করতে পারেন। থ্যাংক ইউ আপনাকে। নেক্সট স্যার প্রশ্ন করেন। আপনাদের মধ্যে আর কারোর কোনো প্রশ্ন আছে? একদম নতুন এই এনএসডিএ তে অ্যাসেসমেন্ট দিতে যাচ্ছেন কে কে? কেউ আছেন? একটু দেখি। কোনো লেভেল পরীক্ষা দেন নাই, হ্যাঁ? আচ্ছা, আব্বাস সিদ্দিক, রাইহান স্যার, আর কেউ আছেন? একজন। আমি প্রথম। আচ্ছা আচ্ছা, জসিম স্যার প্রথম। আমি আছি শরীফুল ইসলাম। আচ্ছা, এটি তানজিলা আছে, আরো একজন, হ্যাঁ তানজিলাও যাবে, সেও প্রথম। আচ্ছা, আমি নাজমুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি এখানে থাকেন, নতুনদের উদ্দেশ্যে আপনার কাইন্ডলি কয়েকটা সাজেশন বলেন প্লিজ। দিস ইজ অলসো সদকায়ে জারিয়া। শুধুমাত্র এখানে আপনি যেহেতু অনেক এক্সপেরিয়েন্স, আপনি যেহেতু অ্যাসেসর এবং কনস্ট্যান্ট অ্যাসেসর হিসেবে কাজ করে থাকেন, সো ইউ হ্যাভ সাম বেটার এক্সপেরিয়েন্স, ইউ ক্যান কাইন্ডলি শেয়ার উইথ আস প্লিজ, তাহলে নতুনদের জন্য উপকার হয়। যারা এনএসডিএর স্কিলের অ্যাসেসমেন্ট মানে এটাই প্রথম, আগামী 14 তারিখ নতুন একদম প্রথম অ্যাসেসমেন্ট করতেছেন। প্রথম কথা হচ্ছে, প্রথম সত্য হচ্ছে আপনাকে টোটালি কনফিডেন্স রাখতে হবে যে আমি পারি আর না পারি, আমাকে অ্যাসেসরকে কনভিন্স করতে হবে আমি পারি, বাট আমাকে একটু গুছিয়ে কথা বলতে হবে। এটা হচ্ছে কথা, এটা একদম প্রথম সত্য। আপনাকে সারাটা দিন হবে আপনার গুছানো, দিন চাহে রেজাল্ট যাই হোক আপনি এটা মেনে নেবেন, বাট সারাটা দিন হবে আপনার গোছানো, সুন্দর করে যতটা পোলাইটলি অ্যাসেসের সাথে কথা বলা যায়। কারণ অ্যাসেসমেন্ট শুধুমাত্র নলেজ এন্ড স্কিলের মানে জাজমেন্ট হয় না, অ্যাটিটিউডের জাজমেন্ট হয়। কারণ হচ্ছে এনএসডিএ তে যদি কোনো ক্যান্ডিডেট অ্যাটিটিউডের কারণে নোটেড হয় তাহলে সে অ্যাসেসমেন্টে বসতে পারবে না। তো আসলে অ্যাসেসররা চায় যে একজন এসএসসি খুব পোলাইটলি অ্যাসেসের সাথে কথা বলুক, যতটা ভদ্র হওয়া যায়। ইভেন আমিও তো অ্যাসেসমেন্টে বসবো এজ এ অ্যাসেসর হিসেবে, তো আমি তো জানি যতটা ভদ্র হওয়া যায়, নমনীয় হওয়া যায়, আমি আসলে অ্যাসেসরের সাথে যথেষ্ট পরিমাণ ভদ্রভাবে কথা বলার চেষ্টা করব। আর হচ্ছে গিয়া রিটেন পার্টের অ্যাসেসমেন্টে সবাই চেষ্টা করবেন এমসিকিউ গুলো 100% শিওর অ্যান্সার করার জন্য। কারণ এমসিকিউ যদি আপনি ডাবল মার্ক করেন তাহলে সেটা ভুল হওয়ার সব মানে কেটে দিবে অ্যাসেসররা। তো অনেক অ্যাসেসর 1 নাম্বার 2 নাম্বারের জন্য হয়তো স্যাক্রিফাইস করে কেটে দেয়। আর হচ্ছে চেষ্টা করবেন এমসিকিউ গুলো 100% শিওর অ্যান্সার করার জন্য। আর শর্ট কোশ্চেন গুলো তো আমাদের যে আলামি স্যার বলেই দিল যে এই শর্ট কোশ্চেন গুলো আপনারা ভালো করে পড়েন। আমার কাছে মনে হয় কোনোটা শর্ট কোশ্চেনের মধ্যে একটা প্রশ্ন যদি আপনার কমন না পড়ে, তাও যদি আপনি পুরোটা কোশ্চেন ভালোভাবে পড়েন, কারণ সময় আমাদের 1 ঘন্টা, অনেক সময়। পুরোটা কোশ্চেন যদি আপনি ভালোভাবে পড়েন, একটা কোশ্চেনের মধ্যে যদি 10টা ওয়ার্ড থাকে, 10টা ওয়ার্ডের মধ্যে যদি আপনি 5টা ওয়ার্ডও বুঝে থাকেন, 5টা ওয়ার্ড দিয়ে আপনি পুরো প্রশ্নের অর্থটা বোঝার চেষ্টা করেন। বুঝে আপনি একটা দুইটা সেন্টেন্স লেখেন। আপনি একটা দুইটা সেন্টেন্স লেখার মধ্যে ক্যাপাবিলিটি আছে বলে কিন্তু আজকে এই পর্যন্ত আপনি অ্যাসেসমেন্ট দিতে আসতে পারতেছেন। তো প্রত্যেকটা 15টা প্রশ্ন মাস্ট বি আপনাকে আনসার করতে হবে। কোনো প্রশ্নের উত্তর ফাঁকা রাখা যাবে না। যদি আপনি কোনো প্রশ্নের উত্তর ফাঁকা রাখেন, তাহলে আপনি অটোমেটিক্যালি এনএসডিএর সিবিটিএস সিস্টেম অনুযায়ী রুলস অনুযায়ী আপনি মানে একদম মানে প্রথমে আপনি নলেজ হয়ে যাবেন। তো কোনো কারণে কোনোভাবেই কোনো কোশ্চেনের আনসার ফাঁকা রাখা যাবে না। আবারও বলি, কোনো কোশ্চেনে যদি আপনার কমন না পড়ে, একটা প্রশ্ন খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন। একটা প্রশ্নের মধ্যে যদি 10টা ওয়ার্ড থাকে, 10টা ওয়ার্ডের 5টা ওয়ার্ড, 6টা ওয়ার্ডের অর্থ আপনি জানেন, এই ওয়ার্ড দিয়ে আপনি 6টা ওয়ার্ড দিয়ে পুরোটা সব প্রশ্নের উত্তরটা সাজানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর ডেমনস্ট্রেশনের বিষয়টা আমাদের যে আলামিন স্যার কিন্তু বলে দিয়েছে যে এই ডেমনস্ট্রেশন গুলো আসবে। তো আপনারা একটু বাসায় একটু প্র্যাকটিস করেন। আর হচ্ছে শর্ট সেন্টেন্সে আপনার সাথে যে আছে এই আগামী 2টা দিন সময় দেন।
2টা দিন বাসায় নিজে যদি একটু কথা বলার চেষ্টা করেন, প্রয়োজন আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেন। থ্যাংক ইউ সো মাচ। আমি যখন থ্যাংকস সিক্সে আ লট। করছি তখন আপনার মূল্যবান সাজেশনের জন্য এবং শেয়ার করার জন্য। আরেকটা কথা, আম পুরো প্রশ্নের উত্তর সময় মতো দিতে হবে। ১ টা মিনিটও কিন্তু ওনারা বেশি সময় দেন না। আপনাদের সময় পাওয়া যায় ডেমনস্ট্রেশন এর সময়। কিন্তু রিটেন পরীক্ষায় আপনি যদি ঢিলামি করে আস্তে ধীরে অ্যান্সার করেন, দেখা যাবে যে প্রচন্ড সহজ একটা প্রশ্ন আপনাকে ছেড়ে দিতে হচ্ছে, স্কিপ করতে হয়েছে টাইমিং এর জন্য। এটা খুবই দুঃখজনক। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি প্রশ্নটা পড়ে দেখছি যে আমি সবকিছু পারি। তো লিখতে যেয়ে আজকে একটা ছিল ১ প্যারাগ্রাফের মতো, ওই নিচে ফিল আপ দ্য গ্যাপস করতে হতো। কিন্তু আমি কি করেছি, টাইম নাই বলে পড়তেই পারি নাই। না পড়ে নিচে লাইনগুলো পড়ে আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ড মনে হচ্ছে আমি সেটা দিয়ে দিয়েছি। আসলে আমি যদি পুরো প্যারাগ্রাফটা পড়তাম তাহলে 100% পারফেক্টলি বসাতে পারতাম। কিন্তু আমি যেহেতু মোটামুটি জানি যে এটাতে কি হতে পারে, তাই আমি সে অ্যাপ্রোপ্রিয়েটটা ওখানে বসিয়েছি। প্যারাগ্রাফটা না পড়েই। তো এইরকম যাতে না হয়। আরেকটা জিনিস সেটা হলো, আপনি আপনাকে যদি কোনো প্রশ্ন করা হয় ডেমনস্ট্রেশন এর ক্ষেত্রে, একেবারে একেবারে 100% পারফেক্টলি ইলাবোরেটলি অ্যান্সার করতে না পারলেও এই ছোট, ছোট করে যদি বলেন তাহলেও কিন্তু উনি পজিটিভলি সেটাকে দেখবেন অ্যাসেসর। আর বানানের দিকে খেয়াল রাখতে হবে। ইনটেনশনালি আমরা অনেক সময় স্কিপ করি। আচ্ছা ঠিক আছে, এটা বানান ভুল হয়েছে, এটা এত কিছু দেখবে না। আমরা মোবাইলে ChatGPT তে বিভিন্নভাবে এত বেশি ইনভলভ যে আমরা নিজেরা স্পেলিংটা প্রপারলি হচ্ছে কিনা সেটার দিকে খেয়াল করি নাই। বাট রিটেন পরীক্ষার ক্ষেত্রে ইউ হ্যাভ টু অ্যালার্ট রিগার্ডিং দ্যাট ইস্যু। আমি কি ঠিক বলেছি? আলামিন স্যার, নাজমুল স্যার, নজরুল স্যার? অবশ্যই ঠিক হ্যাঁ, বলেছেন। 100% ঠিক। আমি একটু ম্যাডামের কথাগুলো 100% ভালো লাগছে আমার কাছে। আমি জাস্ট একটা কথা সংযোগ করার জন্য হ্যান্ড রাইজিং করছি। সেটা হচ্ছে, বাই চান্স কোনো কারণে যদি একটা কোশ্চেন মিসিং হয়ে যায়, মানে আমি লিখতে পারলাম না বা মনের ভুলই হয়ে গেছে, বাই চান্স যদি হয়ে যায়, তাহলে আমাকে এটা মনে রাখতে হবে যে আমার যে প্রশ্নটা ভুল হয়েছে। তো আমরা যখন রিটেন পেপার শেষ করে বাইরে চলে আসবো, তখন মানে আদার্স পার্সনদের সাথে অ্যাসিস্ট্যান্টের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবো। তাহলে যেন ওরাল কোশ্চেনের সময় যদি উনি আমাকে সেম প্রশ্ন, যদি আমি 1 নম্বরের জন্য নোটিফাই হই, কিন্তু আমাকে ওই প্রশ্নটা ধরবে, তাহলে আমি যেন ওই প্রশ্নের উত্তরটা সুন্দর করে গুছিয়ে বলতে পারি। এই টাইমটার মধ্যে কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ। এক্সাক্টলি, এক্সাক্টলি। আমি আমি আবার যখন আমার ওরাল প্র্যাকটিসটা নিয়েছিল তখন আমি বলছি যে, "স্যার, আমি না মেসেজটা পড়ার সময় পাইনি। আমি কি একটু দেখতে পারি?" তখন উনি কিন্তু আমায় আবার দিয়েছিলেন কয়েক সেকেন্ডের জন্য। "হ্যাঁ, আপনি দিতে পারেন।" মানে একটা লাইন বিকজ উনি জানেন যে আমি এটা পারি। কিন্তু আমি হয়তো টাইমিং এর জন্য দেইনি। থ্যাংক ইউ। এইগুলো ছোট, ছোট বিষয়, কিন্তু হ্যাভ টু বি কেয়ারফুল অ্যান্ড অবশ্যই কনফিডেন্ট থাকতে হবে। নিজের উপরে আত্মবিশ্বাস থাকতে হবে আমি পারি। আরেকটা কথা কি, আমরা এখানে যে কয়েকজন আছি প্রত্যেকে শুরু থেকে এ পর্যন্ত প্রতিনিয়ত পড়াশোনা করে এসেছি, জানি, পরীক্ষা দিয়েছি, আমরা চাকরি করেছি, সো দ্যাট আমাদের প্র্যাকটিসের অভাব থাকতে পারে, কিন্তু সবাই পারবো এই কনফিডেন্ট নিয়ে যেতে হবে। এইটা হলো কথা। আর যদি প্রফেশনাল কমিউনিকেশন ইম্পর্টেন্ট কেন, এরকম একটা প্রশ্ন অনেক বড় করে অ্যান্সার দিতে হবে তাও না, এই ছোট করেও দেওয়া যায়। আই বিলিভ প্রফেশনাল কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট বিকজ it helps build trust, improve teamwork, and reduce misunderstanding in the workplace. আমাকে এই প্রশ্নটা করেছিল। তারপর হোয়াট ইজ ইউর ফেভারিট ফেস্টিভ্যাল, এটাও ২-৩ লাইনে অনেক বেশি ইলাবোরেটলি না বললে চলে। এরকম করে যাতে দিতে পারেন সেইগুলোর দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা প্রশ্ন, এখানে আমাদের মাঝে আমাদের একজন মেন্টর আছেন, আমাদের একজন সিনিয়র অ্যাডভাইজার আছেন নজরুল স্যার। আমি জানি না উনি আছেন কিনা। উনি আমাদের লায়ন্স অঙ্গনের একজন আমার সর্বোচ্চ যিনি পদে থাকেন, ডিস্ট্রিক্ট গভর্নর। উনি ওনার কাছে তার অভিজ্ঞতার আলোকে আমাদের জন্য কিছু বলতে বলবো। স্যার, আপনি কি আছেন? হ্যাঁ, আছি, আছি, আছি। আপনি কাইন্ডলি আমাদেরকে একটু সাজেশন দেন সবাইকে প্লিজ। আপনার না, এত বছরের লিডারশিপ এক্সপেরিয়েন্স থেকে। থ্যাংক ইউ জিনাত। আসলে আমি আর কি বলবো, যে আজকের ইন্টারাকশনটা অনেক সুন্দর হইতেছে। আলামিন সাহেব অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছে। জিনাত, আপনিও অনেক সুন্দরভাবে করেছেন। আমাদের
দেখলাম নাজমুল সাহেব, নুহের, তারপরে সাদিন, সবাই ইন্টারেক্টিভ আজকের ক্লাসগুলো হচ্ছে। তা আমি বিশ্বাস করি যে আগামী 2 দিন সময় আছে, এই 2 দিন একটু প্র্যাকটিস করলে 14 তারিখে সবাই কমিটেড হতে পারবে। তো আসলে যেটি আজকের আলোচনায় উঠে আসছে সেইগুলো জিনিসগুলি খেয়াল রাখতে হবে যে এখানে কেউ কারো কম্পিটিটর না, সবাই সবার নিজস্ব লোক। আর ওখানে যখন পরীক্ষা হবে তখন যত গতকালকে আলাম সাহেব বলেছিল যে সবাই সবাইকে যাতে একটু হেল্প করা যায়, সেটা যে কোনোভাবেই হোক সেটা করতে হবে। ওই যেটা আলোচনায় আসছে ক্লাসের বাইরে এসে কী জিজ্ঞেস করলো সেটা কোশ্চেনটা আবার পরবর্তীদেরকেও জিজ্ঞেস করতে পারে, সেটা জানিয়ে দেয়া। তো এরকম ইন্টারেক্টিভ করলে আমার মনে হয় সকলেই আসবে। আর সবচেয়ে বিশেষ বিষয় হলো যে ডিসিপ্লিন, এটা সবচেয়ে মেনটেন করতে হবে। কারণ আজকে 15 মিনিট পরে শুরু করা হয়েছে, ওই দিন 14 তারিখে কিন্তু এটা কনসিডার করবে না, 1 মিনিটও কনসিডার করবে না। তো অবশ্যই মিনিমাম 5 মিনিট আগে, 9টা যেই টাইমটা দেওয়া থাকে সেই টাইমের 5 মিনিট আগে অন্তত সেখানে থাকতে হবে। আমি নিজের কথা বলবো যে আমি স্টিল নাও যে কোনো মিটিংয়ে হোক হোক, কোনো বাধ্যবাধকতা না থাকলেও আমি ওই টাইমে 10 মিনিট আগে, কমপক্ষে 10 মিনিট আগে হলেও ওই জায়গায় উপস্থিত হই। এটা যানজট হোক আর যাই হোক, সেই যানজটকে মাথায় রেখে, যে রিস্ক ফ্যাক্টরও রেখে তারপরে রওনা দিতে হবে। সেই সময়টা যাতে আমি কিছু সময় অন্তত আগে যাইতে পারি। জাম না হলে আগে গিয়ে বুঝলাম, তখন যদি মনে হয় যে এত আগে আসলাম কেন, এটাও মনে করা যাবে না যে জাম হইতেও পারতো। সেই জন্য সঠিক টাইমে ওই রিস্ক ফ্যাক্টরটা মাথায় নিয়েই আমাদেরকে এগোতে হবে। আর যদি ক্লাসে আসছে যে কোশ্চেন, সময় নষ্ট করা যাবে না, 15টা প্রশ্ন 15টাই যাতে উত্তর দেওয়া যায়, সেই জন্য একটু আগে এই 2 দিন যে বাকি আছে, যেই ক্লাসগুলো উনি করলেন এর বাইরে তো আসবে না, এর ভিতর থেকেই আসবে। হয়তো একটু চেঞ্জ করতে হবে হালকা, তবে এইটা যদি অনুসরণ করা যায় তাহলে ওই সময় গিয়ে আর বেশি কষ্ট হবে না, কারণ কনফিডেন্টলি উত্তরগুলো দেওয়া যাবে। তো আমি বিশ্বাস করি আপনারা সকলেই সুন্দরভাবে সেদিন পরীক্ষায় আসবেন। যদিও এই জেন কমিউনিকেশনের এটি প্রথম অ্যাসেসমেন্ট, বাট এখানে যারা অভিজ্ঞ আছে, আল্লাহ হিসেবে একজন অভিজ্ঞ, এদের এই সিইও জিনা ট্রেনার উন্নয়ন, তিনি অনেক অভিজ্ঞ ভিসা অফিসার ছিলেন, ব্যাংকে চাকরি করেছেন, বড় গ্রুপে চাকরি করেছেন। সুতরাং নানান ধরনের অভিজ্ঞতা তার আছে, কনফিডেন্টলি তিনি সব কিছুই করতে পারেন, একবার বলে দিলেই সব কিছু করতে পারেন। আমার সাথে 26 বছরের অভিজ্ঞতা, 26 বছরের পরিচিত। আমরা দুজনেই একই লায়ন্স ক্লাবের সদস্য, এবং উনি কিন্তু আমার সিনিয়র, লায়ন্স থেকে আমার সিনিয়র। যদিও আমি গভর্নর হয়ে গেছি, বাট উনি সিনিয়র। উনি যে বছর আমাদের কমিটি হয়, কমিটিতে ক্লাবে উনি প্রেসিডেন্ট ছিলেন, আমি সেক্রেটারি ছিলাম। ওনার আন্ডারে আমি কাজ করেছি, তাই ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। যদিও আমি এখন গভর্নর হয়ে গেছি, উনিও লায়ন্সের অনেক বড় পদে আছেন আমাদের জেলায়। ইনশাল্লাহ আগামী বছর উনি নারীদেরকে নিয়ে কাজ করবেন, নারীদের উন্নয়নে কাজ করবেন, উমেন্স ডেভেলপমেন্টে। এবং নিজে ওই যে আজকের এই যে ট্রেনিং সেন্টারটা দিয়েছেন, এটাও তো ম্যাক্সিমাম অনেকেই উমেন্স আসবে এখানে, তাদেরকে ডেভেলপমেন্ট করতে পারবেন। লায়ন্সও তিনি আগামী বছরে উমেন্স অ্যাফেয়ার্সের চিফ থাকবে বাংলাদেশে, আমাদের ডিস্ট্রিক্টের। যাই হোক, এই অভিজ্ঞতা, সবাই অভিজ্ঞতা, পরস্পর অভিজ্ঞতা শেয়ার করে আগামী 14 তারিখে আমাদেরকে বার করতে হবে। ইনশাল্লাহ আমি দোয়া করি যে আপনারা সকলেই সুন্দরভাবে সেদিন পরীক্ষা দিয়ে আপনারা সকলেই এই পরীক্ষায় কম্পিটেন্ট হবেন। যাই হোক, আমাদের সকলের সুস্থ কামনা করি এবং এই কোম্পানির স্যারকে এখানে রেখেছি আমাদের একজন অ্যাডভাইজার হিসেবে। উনি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ এবং ইউনিভার্সিটির একজন ম্যানেজিং ডিরেক্টর এবং লায়ন্সের একজন লিডার, আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর। এই কারণে স্যার যাতে আমাদের সাপোর্ট, আমাদের একজন সিস্টেম হিসেবে থাকেন, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু অ্যাডভাইস নেবো, সেই জন্য ইনক্লুড করেছি আপনাদেরকে। স্যার, আপনার মূল্যবান বক্তব্যের জন্য বা আমাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের পাশে থাকবেন। এবার আমি অনুরোধ করব, একজন ভাই আছেন ফিরোজ ভাই, আপনি যদি কিছু বলেন, তারপর জসিম ভাইয়া কিছু বলেন, আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ভেরি মাচ রেসপেক্টেড নজরুল স্যার, আপনাকে। ওকে, থ্যাংক ইউ। ফিরোজ স্যার নাই আপাতত। আচ্ছা, তাহলে এখানে শরীফুল সাহেব আছেন, জসিম সাহেব আছেন?
আসসালামু আলাইকুম ম্যাম। জি, আমি আছি ম্যাম। কিছু বলুন কাইন্ডলি। আহ, ম্যাম আসলে এটা তো আমার প্রথম এক্সাম। আমি এর আগে এনএসডি এর সাথে কখনো সংযুক্ত ছিলাম না। আমি টিচিং এর সাথে সংযুক্ত ফ্রম কত 2015 থেকে আমি পড়াই, এখনো পড়াই। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ইনস্ট্রাক্টর। পাশাপাশি ইংলিশ নিয়ে কাজ করছি। সেই ক্ষেত্রে মনে করলাম এই কোর্সটা করে রাখা ভালো, তাই করা। শেল্টার, ঝিনাইদহ শেল্টারে আমি ক্লাস নেই। আহ, এই আর কি ম্যাম। So I'm really pleased to have you and have our all the have our Mr. Alamin teacher and all the mates who I'm with home, and Sadia Jahin, Sajin ma'am, Nurul Islam sir, and others. Actually, if I mention, I should mention everyone's name, but it's quite impossible. তো আমি আসলে একটা অনেক কিছু শিখতে পারছি, অ্যান্ড আমি জানি না 14th জুন আমার জন্য কতটা ভালো হবে। ইনশাআল্লাহ আই ট্রাই টু অ্যানসার অল দ্য কোশ্চেনস। এই আর কি, দোয়া করবেন ম্যাম। আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ইউ আর ভেরি গুড এট হার্ট। আমাদের এখানে প্রত্যেকের যোগ্য ব্যক্তিত্ব এক একজন। উই আর রিয়েলি গ্রেটফুল অল অফ ইউ। থ্যাংক ইউ থ্যাংক ম্যাম। ইউ। আর কি কেউ আছেন? সাগর সাহেব আছেন? আচ্ছা, এখানে একই ফ্যামিলির কয়েকজন আছেন, যেমন মইনুল আরেফিন সিদ্দিকী, আশরাফ সিদ্দিকী, আমি যতটুকু আমি ভুল না করি আব্দুল আজিম সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী। স্যার, আপনাদের চারজন মনে হয় ভাই, যেহেতু সিদ্দিকী আছে। উই আর রিয়েলি গ্রেটফুল টু হ্যাভ বোথ অফ ইউ। আপনারা কি কাইন্ডলি একটু বলবেন? নোহারা আপুর কাছ থেকে তো শুনেছি আপনারা এক একজন যোগ্য একজন নক্ষত্র। প্লিজ আপনারা কিছু একটা বলুন, আপনার কাছ থেকে আমরা সমৃদ্ধ হই। আসসালামু আলাইকুম। আমি আসলে আমরা চারজন ভাই না, তিনজন ভাই, একজন আমার দুলা ভাই। আর আসলে এটা সম্পর্কে হচ্ছে আমি এই সম্পর্কে আসলে পূর্ব কোনো ধারণা ছিল না। তো আমার আপু, নুহার আপু, উনি আমাকে জানায় যে এরকম একটা আছে, যে এরকম কম্পিটেন্সি তোমার সার্টিফিকেটটা নিয়ে রাখা ভালো হবে ভবিষ্যতে। কারণ আমার আলটিমেট টার্গেট হচ্ছে আমি বাইরে চলে যাবো। এখন বর্তমানে জাহাঙ্গীরনগরে আমি জেনারেল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি ফার্স্ট ইয়ারে। তো আমি আমার গ্রাজুয়েশন পরে আমি বাইরে চলে যাবো এটা চিন্তা করছি। তো আপু বললো যে এখন আইএলটিএস দিব, বলছিলাম আপুকে যে তো আইএলটিএস দেখি এখন বর্তমানে এটা প্রলংড একটা এটা অনেক সময় লাগে। পাশাপাশি হচ্ছে আমার প্রেশার, একাডেমিক প্রেশারের সাথে সাথে এটা ক্যারি করাটা একটু বার্ডেন হবে, কারণ আমার প্রেশারটা খুবই বেশি। তো আপু বললো যে ওটা হচ্ছে আশা করি যে কি বলে এনএসডি এর যে এক্সামটা আছে ওইটা কম্পারেটিভলি ইজি হবে, তাহলে তুমি ওইটা পার্সিউ করো। তো এটা নিয়ে রাখাটা বেটার হবে, যেহেতু এখন তোমার হাতে কিছু সময় আছে। তো আমি ওইটা চিন্তা করে আপুর সাথে কথা শেয়ার দিলাম। তো এখানে আসলাম, তো অনেক কিছু শিখতেছি আপনাদের থেকে, আশা করি আরো অনেক কিছু শিখবো। তো ধন্যবাদ, আপনাদের ক্লাসগুলো আসলে ইন্টারেক্টিভ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আব্বাস। আপনি ইনশাআল্লাহ আপনার লক্ষ্যে পৌঁছে যান। অন্তর থেকে দোয়া করি। পরবর্তীতে কোনো সাজেশন লাগলে রিগার্ডিং আইএলটিএস, সংক্ষিপ্ত সাজেশন উই ক্যান গিভ ইউ ইনশাআল্লাহ। আমি তানজিলা ম্যাডাম আছেন এখানে, তানজিলা খাতুন। আপনাকে আপনি যদি থেকে থাকেন কাইন্ডলি আপনার ভয়েস শুনতে চাই প্লিজ। নাই ম্যাম। ম্যাম, তানজিলা ম্যাম তো আমার সাথেই ক্লাস করছে। শি ইজ জাস্ট একটু বাইরে গেল। ও এতক্ষণ ধরে ক্লাস শুনতেছিল, পুরো ক্লাসই শুনছে। আচ্ছা, উনি আবার আসলে কাইন্ডলি একটু জসিম সাহেব ওনাকে, উনি কোনো ভয়েস দেননি, আমি শুনি নাই। সে কারণে উনি আসলে একটু কথা বলতে বলবেন কাইন্ডলি। এখানে শাহানারা আক্তার ম্যাডাম আছেন? নাই, উনি নাই। আচ্ছা, আলম স্যার, শাহানারা ম্যাম কি আসেনি নাই? এসেছিল, চলে গেছে হয়তো। এখন তো আর ইম্পর্টেন্ট কিছু নাই, এর জন্য হয়তো। শরীফুল ইসলাম? শরীফুল ইসলাম স্যার আছে। ফিরোজ সাহেব? ফিরোজ স্যার নাই। স্যারও তো অ্যাসেসর, হয়তো ওনারা খুব ব্যস্ত।
আচ্ছা ঠিক আছে। তাহলে চলে গেছে। আমরা কিন্তু আর ১৫ মিনিটের মধ্যেই ক্লাসটা ক্লোজ করে ফেলবো। ইন দ্য মিন টাইম আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা স্যার আপনি যদি সামারাইজ করে ফেলেন কাইন্ডলি। এখন সামারাইজ আর কি সবকিছু তো হয়েই গেল মোটামুটি। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনোটা রিপিট করতে হবে কিনা আপনারা একটু কাইন্ডলি বলেন প্লিজ। স্যার একটা রিকোয়েস্ট থাকবে আমার প্লিজ প্লিজ। যে এখানে অনেক ধরনের যে আমাদেরকে সাজেশন দেওয়া হয়েছে যেগুলা কিছু লিখতে পারছি নেটওয়ার্কের সমস্যার কারণে কিছু লিখতে পারি নাই। তো আপনি যদি একটু কাইন্ডলি বিগত সালে কি 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 প্রশ্ন আসছে বা কেমন প্রশ্ন আসতে পারে বিশেষ করে যে ওই ডেমনস্ট্রেশন এগুলো ওগুলো একটু যদি এই যে আজকে যেটা নোট করে যেটা দিতেন। আপনাদেরকে পড়িয়েছি, যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটা হুবহু একটা ডেমনস্ট্রেশনের মতোই একটা প্যাটার্ন। এটাই আই থিঙ্ক আপনি রিপিট হচ্ছে বারবার। এই সিরিজটা আপনাদেরকে আলামিন স্যার দিয়েছেন। আপনি যদি একটুখানি কমপ্লিটলি মনোযোগের সাথে ২ ঘন্টা পুরো জিনিসটাকে একবার থরলি দেখেন, আমি বিশ্বাস আপনি যেকোনো ভাবে প্রশ্ন আসুক না কেন আপনি পেরে যাবেন। বিকজ আপনি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট এবং অনেক ভালো জানেন। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আ যিনি উনি যেই আম টপিকস গুলো আলোচনা করেছেন সেইগুলো প্রত্যেকটা থেকেই প্রশ্ন আসবে। এক্সাক্টলি কোনো প্রশ্ন এখানে যেটা আছে সেটাই আসবে না সেটা না, কিন্তু আসবে। উনি বলেছেন আপনাদেরকে যে বেসিক কমিউনিকেশন রোল প্লে করেন, সেটা আসবেই। বেসিক কমিউনিকেশন ইংলিশ ফলোইং ইনস্ট্রাকশন গুলোকে ফলো করতে হবে। তারপরে আরো এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, সেগুলো অ্যান্সার করতে হবে। এরকম প্রশ্ন অনেকগুলো আসবে ১৫টা। আপনি একটু মনোযোগ সহকারে পড়ে ডেসক্রিপশন গুলো পড়ে তারপর অ্যান্সার করতে হবে। একটা কোশ্চেন দিয়ে দেবে, সেই কোশ্চেনের অ্যান্সারটা উপরের যে একটা ডিটেলস যে প্যারাগ্রাফ থাকবে সেটা থেকে পড়েই আপনাকে দিতে হবে। টেক্সটটা ভালোভাবে বুঝে অ্যান্সার করতে হবে। তাহলে আপনি যদি টেক্সটটা একটু ভালো করে পড়েন তাহলে এমসিকিউ গুলো আপনি বুঝতে পারবেন প্রপারলি। তারপরে রোল প্লে করা দুজনের ক্ষেত্রে যাকে আপনার ভালো লাগবে, কমফোর্ট ফিল করবেন তাকে নিবেন। এক্ষেত্রে কিন্তু বাধ্যবাধকতা নেই যে অমুককেই নিতে হবে। যাকে নিবেন তাকে বলে দেবেন যে যেটা আমি পারি বলে আপনি মনে করেন সেই টাইপের কোশ্চেন অ্যান্সার ধরলেই হবে। অনেক কঠিনগুলো না বলে এই। তারপরে হেলথ হাইজিন বলেন, তারপরে এমনি আর যে ফেভারিট রেস্টুরেন্ট, তারপরে ওটাকে কি বলে বললো যে কোন ফেস্টিভ্যাল, এইগুলো নিয়ে কোশ্চেন করবে। এগুলো করবেই, কোনো না কোনোটা জিজ্ঞেস করবে। তারপরে এই যে জিনিসগুলোকে এতক্ষণ বলেছেন সেগুলো নিয়ে রেটিং শিট ওরাল কোশ্চেন অনেকগুলো করতে পারে যে হোয়াই ইমপ্রুভ ইউর ইংলিশ স্কিলস in your daily life, how can you learning English help you the future career, যে কোশ্চেনগুলো উনি দিয়েছেন এইগুলো ঘুরে ফিরে আসেই। কাছাকাছি অ্যান্সার গুলো কাছাকাছি প্রশ্নগুলো আসেই। এর বাইরে তেমন কিছু আসে না। সো এইটা যদি একটু মোটামুটি রেডি হয়ে যান তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না বলে আশা করি। এই তো তাহলে তো হয়েই গেল, ম্যাম বলে দিলেন সবকিছু। আর আমি সাজেশনগুলো সবগুলো দিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ সবগুলো দিয়ে দিব। সাজেশন তো খুব বেশি কিছু না, এখানে জাস্ট 2টা সেট প্রশ্ন প্যাটার্ন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, আর আপনাদেরকে জাস্ট এই যে ডেমনস্ট্রেশনে যেরকম আসে ওইরকম একটা প্যাটার্ন দেওয়া হবে, আর সিএসটা দেওয়া হবে, এতটুকুই। আর আমি আশা করি আপনারা প্রত্যেকে ভালো করবেন, যেহেতু আপনারা ভালো ভালো ইউনিভার্সিটি থেকে, আমাদের এই ব্যাচের স্টুডেন্টগুলো অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো সবাই প্রায় আচ্ছা, আমি একটা ছোট প্রশ্ন করতে চাই। প্লিজ। সেটা হচ্ছে যে এক্সামটা যেহেতু ১ ঘন্টার, প্রশ্ন হচ্ছে ১৫টা, রাইট? তো প্রশ্ন এমসিকিউ 15টা, সিকিউ 15টা, 30 আচ্ছা 30 সেটাই মার্ক। তো। সিকিউর যে কোয়েশ্চেন গুলা সেটা মানে আমাদের মানে কেমন মোটামুটি কেমন মার্কসের মতো অ্যান্সার করা করব, মানে অনেক এলাবোরেটলি করতে হবে নাকি জাস্ট বুঝিয়ে গুছিয়ে লিখলেই হবে? শুধুমাত্র উপস্থাপন করতে পারলেই হয়েছে, জাস্ট আপনি বুঝছেন পারেন এতটুকুই, এখানে বেশি করবে না। আপনার এই যে এখানে যে সাজেশনে প্রশ্নগুলো দেখলেই বুঝবেন যে আমি উত্তরগুলো লিখে দিয়েছি একটু শর্টলি, যেমন বলে দিবে যে সিএস এর ভিতরে কি কি পয়েন্ট উল্লেখ্য থাকে। তো আপনি ওটা বলে দিবেন যে কেরিয়ার অবজেক্টিভ, পার্সোনাল ইনফরমেশন, কেরিয়ার এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স, এগুলো একটু এই ছোটো ছোটো ওয়ার্ড ইউজ করে দিবেন, হয়ে যাবে।
অর্থাৎ সিএস থেকে শব্দগুলো কোড করতে পারলেই হলো। আর সাকিব, আপনাকে আরেকটা জিনিস বলি, 1 ঘন্টার পরীক্ষা না। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর হোল ডে। ৮টা থেকে ৫টা পর্যন্তই কিন্তু এখানে যেতে হবে। ওখানে পরীক্ষা ১ ঘন্টা হবে। তারপরে ১৫ মিনিটের ব্রেক দিবে। ওই ১৫ মিনিট বা আধা ঘন্টা, না ১ ঘন্টা ব্রেক। ওই ১ ঘন্টায় উনি খাতাগুলো দেখবে। রিটেন এর রেজাল্টটা দেওয়ার পরে উনি ওখানে বসে আপনারা যখন লাঞ্চ কমপ্লিট করবেন, পরে আবার একজন, একজন করে ডেমনস্ট্রেশন হবে। দ্যাট ইজ দ্য রিজন ৮টা থেকে আপনাকে ৫টা পর্যন্তই প্রেজেন্ট থাকতে হবে। মাঝখানে আপনি যেহেতু ৫ মাসের বেবির মা, আপনারটা সবার আগে আ মৌখিক ভাইভা পরীক্ষাটা বা ডেমনস্ট্রেশনটা আপনাকে আগে দিয়েই আপনি বেরিয়ে আসতে পারবেন। রেজাল্টটা পরে আপনি জানবেন, নো প্রবলেম। কিন্তু আপনাকে সারাদিনের জন্য আপনাকে লাগবে এটা মনে করতে হবে। আমাদের সঙ্গে ৫ মাসের মেয়ে সহ একটা ফিলিপিনি, একটা খ্রিস্টান উইমেন গিয়েছিলেন। ওনারটা সবার আগে নিয়েছিল। আর আমার নিউজ পড়া ছিল, সেজন্য আমার আর ওনার দুজনেরটা একসঙ্গে আমরা দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। পরে বলেছিল, আপনারা কি করে আপনাদের রেজাল্ট জানবেন বা সার্টিফিকেট নেবেন? আমরা বলেছি আমরা পরে তুলে নেব। পরে আমরা অনলাইন থেকে প্রিন্ট করে নিয়েছি। আপনার কোশ্চেন অ্যান্সার এটা। আচ্ছা, আরেকটু আমি আলামিন স্যারের সাথে সংযোগ করতে চাই। আমার একটা প্রশ্ন আসছিল, why are gradings important? আমি আমার প্রশ্নগুলো লিখে রেখেছিলাম তো আমি আনসার এরকম করেছিলাম, gradings are important because they help us start a conversation in a polite and friendly way. They create a positive impression and show respect for others. Important gradings because of আমরা respect show করি to other people. তারপরে আমরা create করি a friendly atmosphere. Help start conversation easily. Build করি good relationship at work and daily life. Improve communication skills and confidence. এই কারণে আমরা মানে এই অ্যানসারটা এটা এরকম একটা কোশ্চেন আসে। when you meet a colleague, আমরা বলি গুড মর্নিং, the person feel কি করে welcomed and respected, and this help create a positive working environment. তো এটা একটা অ্যানসার। এই টাইপের কোশ্চেন কিন্তু তারা করবে। হ্যাঁ, তারপরে স্যার কিন্তু একটু বলেছিল যে ইনফর্মাল গ্রেডিংস কি। এগুলো সবাই আপনারা যারা আছেন প্রত্যেকেই মোটামুটি ভালোই জানবেন। স্যার বলেন। আর করেছিলাম এই ক্লাসগুলোকে আমাদের রেকর্ড হচ্ছে কিনা? জি, রেকর্ড হয়েছে। আচ্ছা, আমাদেরকে একটু গুগল থেকে ড্রাইভটা শেয়ার করে দিয়েন। আমরা রেকর্ডগুলো কালকে আরেকবার আমরা রিভিউ করে নেব। জি, আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। জি। টপিকগুলো যদি মিস হয়ে যায় আমরা আরেকবার যাতে ২ টা ক্লাসে আরেকবার রিভিউ করে নিতে পারি। আর একটা বিষয় যেটা আপনার কাছে জানা ছিল সেটা হচ্ছে আমাদের ওই অ্যাসেসমেন্টের দিনে ফুড আবার বলুন, আবার বলুন। অ্যাসেসমেন্টের দিন ফুড আমাদেরকে প্রোভাইড করা হবে কিনা, নাকি আমরা বাহির থেকে দুপুর বেলার একটা ফুড প্রোভাইড করবো ইনশাআল্লাহ। আপনারা যেহেতু বাইরে থেকে আসবেন তাই। আচ্ছা, ঠিক আছে। ওইটা একটু জানার ছিল। ওকে। আর প্রফেসর মিস তো আপনাদের আজকে পেয়ে যাওয়ার কথা। আপনারা কি পেয়ে গেছেন কালকে আসছেন? আবার বলেন। ওইটা আমি চেক করে জানাবো, আপনাদের গ্রুপে জানিয়ে দিব। হ্যাঁ, চেক করে জানাবো প্লিজ। এখন নেটের প্রবলেম হচ্ছে। অ্যাড্রেসটা, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা। এটা হ্যাঁ, আমি এক্ষুনি পরে দিয়ে দিব। এই গ্রুপে লিংকটা আলামিন স্যার দিয়ে দেবেন। তারপর আমার ফোন নাম্বার থাকবে, যে কোনো প্রবলেমে আপনারা কল করবেন। আমি সারাক্ষণ ফোনটা অন রাখবো। আমার প্রতিষ্ঠানটার যার বাড়িতে ওই স্যারও এখানে আছেন, তো ওনার নাম্বার, আমার নাম্বার, তারপর প্রতিষ্ঠানের লিংক দিয়ে দেব। এটা একেবারেই পাওয়া ইজি, এনএসডি এর পেছনেই। লিংকটা দিয়ে দেবেন নজরুল স্যার, সরি আমিনুল ইসলাম। জি, ইনশাআল্লাহ ম্যাম। আলামিন স্যার। ঠিক আছে, আজকে রেকর্ডটা অফ করে দিলাম। হ্যাঁ, না, আর আপনাদের কি আর কারোর কিছু কথা বলা আছে প্লিজ? আমার কোনো কোয়েশ্চেন নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে সিনসিয়ারলি অ্যাপ্রিশিয়েট এভরিওয়ান আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য, ইন্টারেকশনের জন্য এবং থটফুল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার throughout the session. Thank you very much. I would like to thank all participants for attending today and making this session actually successful and engaging. Thank you very much all of you. ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে 14 তারিখে।
তার আগে কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে প্রশ্ন ইজিলি এই গ্রুপটা অন থাকবে, আপনারা জিজ্ঞেস করতে পারেন, ভয়েস দিতে পারেন, আবার কল করতে পারেন, আপনাদের জন্য ওপেন। সবার সুন্দর সফলতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ম্যাডাম।